ক্লাসে বলা হয়েছিল না, যদি কেউ মানে নতুন করে ঢুকাইতে চাইলে, সে যদি আসতে চায়, হুম, হুম। তার সাথে কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, না এমনিতেই ক্লাস করতে পারবে? না, না, রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। তাহলে আপনাকে আমি কিভাবে রেজিস্ট্রেশনটা করবো? করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশনের যে নাম্বারটা সেটা আমার লাগবে। আপনি রেজিস্ট্রেশন ছাড়া নিয়ে আসলে পরে সমস্যা হবে আরকি। ঠিক আছে? না, আমার একটা লোক ভিতরে মানে অলরেডি সে ক্লাস করতেছে, তো ওকে কি বলবো ক্লাস করার জন্য, না হলে ও চলে যাবে? আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে রেজিস্ট্রেশন করাটা তো খুবই ইজি। আপনি রেজিস্ট্রেশন করলে সাথে, সাথে তো আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হয়। সো ওই নাম্বারটা সহ ক্লাসে এসে পড়ুক। তারপর আমি তাকে এখানে এন্ট্রি করে নিব ক্লাসে। ওকে? আচ্ছা, মানে কোন ওয়েবসাইট থেকে নেবো? আচ্ছা, ক্লাস শেষে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে? আচ্ছা, আমাদের রেকর্ডিং স্টার্ট হইছে। আ আচ্ছা। তো আমরা ইন্ট্রোডাকশন টু দ্য ওয়েব নিয়ে একটু আলোচনা করতেছিলাম যে ওয়েব জিনিসটা আসলে কি? ওয়েব পুরো জিনিসটা হচ্ছে একটা ইনফরমেশন স্পেস। মানে আমাদের আশেপাশে আমরা যত কিছুই দেখি না কেন, ওয়েবসাইটের আগে যে কথাটা আসবে সেটা হচ্ছে ওয়েব। ওয়েব বলতে বোঝায় এরকম যে এটা একটা বিশাল বড় একটা ইনফরমেশন স্টোর বা স্পেস, মানে যেটা হচ্ছে যেখানে গেলে আপনি অনেক অসংখ্য স্পেস দেখতে, মানে কি বলে যে ইনফরমেশনের কালেকশন দেখতে পারবেন। এই যে আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, গুগল কিংবা হচ্ছে উইকিপিডিয়া, এগুলোর নাম তো সবাই শুনছেন। উইকিপিডিয়া কি জিনিস? জি শুনছি ভাইয়া। হ্যাঁ, উইকিপিডিয়া হচ্ছে এরকম যে এটার মধ্যে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানে কোটি, কোটি আপনার কি ইনফরমেশন আছে। বিভিন্ন আপনি যেটা লিখে সার্চ করেন না কেন উইকিপিডিয়া আপনাকে সেই ইনফরমেশনটা দিয়ে দিবে। তেমনি গুগল। মানে এখানে কি করে তারা হচ্ছে মানে সকল ধরনের ইনফরমেশন কালেক্ট করে। এখন যদি আপনি YouTube এর কথাও বলেন, YouTube এ কি করতেছে? ইনফরমেশন কালেক্ট করতেছে কিন্তু সেটা ভিডিও ফরমেটে। আবার ফেসবুকে আসেন, ফেসবুকেও কি হাজার, হাজার মানুষের কি ইনফরমেশন গুলো রাখতেছে, তার প্রোফাইলে কি করতেছে, প্রোফাইলে ছবি দিচ্ছে, প্রোফাইলে বায়ো দিচ্ছে, মানে অ্যাবাউট নামে একটা যে জিনিসটা আছে সেটা দিতেছে। তারপর হচ্ছে ওখানে কি করতেছে নিজের এডুকেশন, তারপর বার্থ ইয়ার সব দিতেছে। এগুলো কি একেকটা ইনফরমেশন না? তারপর আপনি ধরেন একটা স্ট্যাটাস শেয়ার করলেন বা একটা ছবি শেয়ার করলেন। এটাও তো একটা কাইন্ড অফ ইনফরমেশন। তো যেটাই বুঝাচ্ছে যে আপনি যে ওয়েবসাইটে এই যাবৎ তৈরি হইছে না কেন, সবগুলোতেই কি ইনফরমেশনের কালেকশন। সবাই এতটুকু বুঝছেন? যে ওয়েবসাইট আসলে মূলত কি জিনিসটা কাজ করে? মানে ওয়েবসাইটের আগে যে কথাটা আছে সেটা হচ্ছে ওয়েব, এবং ওয়েব জিনিসটা কি? জি ভাইয়া বুঝছি। ওয়েব জিনিসটা তাহলে কি বুঝায়? এটা কি একটা ইনফরমেশন স্পেস কিংবা ইনফরমেশনের কালেকশন। তাই তো নাকি? জি, জি তথ্য জি ভান্ডার। স্যার। জি ভাইয়া। আচ্ছা। এখন কথা হচ্ছে, আচ্ছা সবাই একটু কাইন্ডলি মিউট করে দেন। মানে আমি যখন কথা বলব তখন আবার আনমিউট করে আপনারা কথা বলবেন। না হলে হবে কি ইকো হবে। আপনাদেরই শুনতে কষ্ট হবে। আচ্ছা। তো আমরা যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দেখি যে facebook.com, তারপর google.com, youtube.com, বা আপনার ধরেন একটা নিজের নাম হচ্ছে রহিমউদ্দিন। তাহলে কি হবে যে রহিমউদ্দিন.com, বা এমন হইতে পারে .com এর জায়গায় .net, .org, এই ধরনের কি আমরা এক ধরনের URL দেখি না? দেখি কি না? একটা ওয়েবসাইটের জি লিঙ্ক দেখি না? তো এই জি। জিনিসটাকে বলা হয় URL। এটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় যে URL। এটাকে আপনি যদি ফুল ফর্মে এটাকে এক্সপ্লেইন করতে যান তাহলে এটার যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটরস। তাহলে কি? URL এর ফুল ফর্মটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটরস। আর URL কোন জিনিসটা? এই যে আমরা ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক দেখি, Facebook, Google, YouTube, wikipedia.com বা যেটাই হোক। মানে আপনার নামের শেষে .com দিলেও এটা একটা URL হয়ে যাবে। ওকে? আচ্ছা, তারপর এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে একেকটা কি মানে ইন্টারলিঙ্ক বাই হাইপারলিঙ্ক, হাইপারটেক্সট লিঙ্কস। আচ্ছা, হাইপারটেক্সট লিঙ্কস গুলো কি জিনিস? আমি একটু আপনাদের দেখাই যে ধরেন আমি উইকিপিডিয়াতে যাই। উইকিপিডিয়াতে গেলাম। ধরেন আমি বাংলাদেশ লিখে সার্চ করতেছি। এই যে দেখেন আমি উইকিপিডিয়াতে কি করলাম? এখানে অসংখ্য ইনফরমেশন আছে, তাই না? আবার দেখবেন যে কিছু, কিছু ইনফরমেশন গুলো দেখেন নীল অক্ষরে দেওয়া আছে। মানে একটু বোল্ড করা আছে কিংবা নীল কালারের একটা কিছু একটা দেওয়া আছে। দেখেন এখানে আমি ধরেন ঢাকাতে ক্লিক করলাম। সরাসরি কি হলো? বাংলাদেশ থেকে আমি ঢাকার পেজে চলে গেলাম, যেখানে হচ্ছে ঢাকার রিলেটেড যত ইনফরমেশন আছে সেগুলো পাইতেছি আমি। তারপর ধরেন ঢাকা থেকে আমি এখানে আসলাম। তারপর এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক এখানে আমি ক্লিক করলে দেখেন মুঘল এম্পায়ারের আ ব্যাপারে যত বর্ণনা আছে সব ওই পেজের মধ্যে চলে গেলাম। জিনিসটা এরকম যে একটার সাথে আরেকটা কি মানে কানেক্ট করা থাকে। এটাকে হাইপার লিঙ্ক বলা হয় কাইন্ড অফ। ঠিক আছে? যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ওয়েবসাইটে দেখবেন অসংখ্য ইনফরমেশন আছে, আবার একেকটার সাথে আরেকটা হচ্ছে একেকটা হাইপার লিঙ্ক অবস্থায় আছে। মানে এক জায়গায় আপনি ক্লিক করলেন, এখান থেকে আপনি আরেক জায়গায় চলে গেলেন।
মানে আপনি ঢাকায় আছেন, আপনি বাস ধরে চিটাগাং চলে গেলেন, আবার বাস ধরে আপনি চিটাগাং থেকে কি লাকসাম চলে গেলেন। তো জিনিসটা এরকম যে আপনার যেখানে মন চাইতেছে আপনি ওয়েবসাইটের এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায় লাফায় চলে যেতে পারতেছেন। তো এই জিনিসটা কাইন্ড অফ হাইপারলিংক বলা হয়। তো ঠিক আছে, তার পরবর্তীতে দেখি আর কি আছে। জিনিসটা হচ্ছে ক্যান বি অ্যাক্সেস ভায়া দ্য ইন্টারনেট। তো আপনার ওয়েবসাইট বা ওয়েবে প্রবেশ করার মূল শর্তটা কি? আমার অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট ছাড়া কি আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন? সম্ভব? ইন্টারনেট ছাড়া ওয়েবসাইটে ভিজিট করা? হ্যালো? আচ্ছা, তো আমরা মানে ফার্স্টে কি বুঝলাম যে ওয়েব জিনিসটা হচ্ছে এটা একটা ইনফরমেশন স্পেস। এখানে অনেক অসংখ্য ইনফরমেশনের কালেকশন থাকে। তারপর ওয়েবকে আমরা ইউআরএল দিয়ে লোকেট করতে পারি। এটার একটা এটার ফুল ফর্মটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটরস। দেন আমি আরেকটা জিনিস বলছিলাম যেটা হচ্ছে হাইপারটেক্সট লিঙ্কস আকারে থাকে। মানে জিনিসটা হচ্ছে একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক অবস্থায় থাকে। আমি যেটা একটু আগে দেখাইছিলাম যে উইকিপিডিয়াতে গিয়ে আপনার হচ্ছে একটা জায়গা থেকে আমরা আরেক জায়গায় কি লাফিয়ে লাফিয়ে চলে যেতে পারি লিংকের মাধ্যমে। একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্ক, একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি। আপনারা এতটুকু পর্যন্ত তো দেখছেন নাকি? জি ভাই দেখেছি। আচ্ছা, জি ঠিক ভাইয়া। আছে। ইলেকট্রিসিটি কখন চলে গেছিল আমি টের পাই নাই। আমি কথা বলে যাচ্ছিলাম। পরে হঠাৎ করে যখন আপনাদের রেসপন্স পাচ্ছিলাম না তখন বুঝছি যে সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক। তো আচ্ছা এই যে ওয়েবসাইট আপনি ভিজিট করেন, বিভিন্ন ওয়েবসাইট Facebook, Google এ যান। তো এটা আসলে কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে? ইন্টারনেটের মাধ্যমে। এখন ইন্টারনেট ছাড়া কি আদৌ মানে ওয়েবসাইট বা ওয়েবে কি ভিজিট করা পসিবল? জি না। আচ্ছা, তাহলে এটা কি ক্যান বি অ্যাক্সেস ভায়া অনলি দ্য ইন্টারনেট। ঠিক আছে? যে ইন্টারনেট থাকলে আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। তো তারপর হচ্ছে আমরা একটু পরের স্লাইডে যাই। তো তারপর আসতেছে ওয়েবসাইট। হুম? তো আমরা তো অলরেডি ওয়েবের ব্যাপারটা জানছি। ওয়েব হচ্ছে এরকম একটা জিনিস যেটার মধ্যে অসংখ্য ইনফরমেশনের কালেকশন আছে। তারপর যে জিনিসটা আসতেছে ওয়েবসাইট। ওয়েবসাইটটা কি? এই যে আমরা অনেকগুলো পেজ দেখতেছি। আমরা আমরা হচ্ছে এখানে গেলাম। এই যে উইকিপিডিয়াতে গেলাম। যাওয়ার পর আ ধরেন আমি আবারও বাংলাদেশ লিখে সার্চ করি। বাংলাদেশ এরকম লিখে সার্চ করলাম। বাংলাদেশ লিখে সার্চ করলাম। তো ধরেন এখানে আমি একটা লিংকের মধ্যে ঢুকলাম যে এই যে বাংলাদেশ থেকে চলে গেলাম হচ্ছে চিটাগাং। ঠিক আছে? এই যে দেখেন আমার লিংকটা কি চেঞ্জ হয়ে গেল না? বাংলাদেশ পরবর্তী থেকে চিটাগাং হয়ে গেল। তার পরবর্তীতে ধরেন আপনি এই যে সাউথ এশিয়াতে ক্লিক করলেন। দেখেন লিংকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা কি একেকটা আলাদা, আলাদা পেজ না? পেজ কিনা? জি জি হ্যাঁ, তো পেজ। ধরেন আমি আরেকটা ওয়েবসাইট দেখাই। ধরেন ওয়েবসাইটের নামটা কি যেন ছিল? আ আচ্ছা ঠিক আছে। সমস্যা না। পজ হয়ে যাচ্ছে কেন বারবার? আচ্ছা। যেটা বলতেছিলাম যে এই যে একেকটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাচ্ছি। তো এটা কি মানে এটার প্রত্যেকটা দেখেন মানে মেইন যে URL টা এটা কিন্তু সেম আছে। বাট আমাদের এই সাব পেজ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো মেইন ওয়েবসাইটটা কি? Facebook যদি একটা ওয়েবসাইট হয় আপনি প্রোফাইলে গেলেন একজনের, তো ওইটা ধরেন আমার প্রোফাইলে ঢুকলেন। তারপর আপনি নিজের প্রোফাইলে গেলেন। তারপর আপনার একটা ফ্রেন্ডের প্রোফাইলে ঢুকলেন। কিন্তু মেইন ওয়েবসাইটটা কি? মেইন ওয়েবসাইটটা হচ্ছে Facebook। তেমনি YouTube ও সেম, Wikipedia তেও সেম। তো ঘুরে ফিরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে আপনি একেকটা ওয়েবসাইটে যে ঢুকতেছেন এগুলো কি একটা মাল্টিপল ওয়েব পেজের কালেকশন, তাই তো? একটা ওয়েবসাইটে যখন আপনি ঢুকতেছেন এখানে হইতে পারে সেটা একটা সিঙ্গেল পেজ হইতে পারে সেটার মধ্যে ২ টা পেজ আছে বা ১০০ টা পেজ আছে বা হাজার, হাজার লক্ষ, লক্ষ পেজও থাকতে পারে। ওকে? তো মানে ওয়েবসাইটে সাধারণত যে জিনিসটা হয় সেটা হচ্ছে মাল্টিপল রিলেটেড ওয়েব পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। তারপর দেখেন ওয়েবসাইটে আসলে কি থাকে? ওয়েবসাইটে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কনটেন্টস থাকে, তাই না? যে ধরেন আমি উইকিপিডিয়াতে গেলাম, ওখানে কি অসংখ্য আমরা টেক্সট দেখতে পারতেছি বা ইনফরমেশন দেখতে পারতেছি। ঠিক আছে? আমাদের বিশেষ প্রশ্নে যেরকম কোয়েশ্চেন আসে সাধারণ জ্ঞানের মতো, এই ধরনের কি উইকিপিডিয়াতে অসংখ্য ইনফরমেশন আছে। জেনারেল নলেজের জন্য উইকিপিডিয়াটা বেস্ট। তো এই ধরনের অনেক ধরনের কনটেন্ট আছে। আবার কিছু কনটেন্ট থাকে যে আপনার ভিডিও কনটেন্ট থাকে। ভিডিও কনটেন্টটা কোথায় থাকে? কোন ওয়েবসাইটে কেউ একজন বলেন তো? আপনারা সবাই অ্যান্সারটা জানেন।
ইউটিউব। এটা ইউটিউব হতে পারে। এক্স্যাক্টলি, ইউটিউবে আমরা কি পাই, ভিডিও কন্টেন্ট পাই। তো এরকম মানে সব ওয়েবসাইটে কি কন্টেন্টের সমন্বয় থাকে, তাই না? তো আপনি এটাই এখানে পরের অপশনটাতে এটাই বলা আছে যে ক্যান হ্যাভ মাল্টিমিডিয়া কন্টেন্টস, ঠিক আছে, যে আপনার টেক্সচুয়াল কন্টেন্ট থাকতে পারে, ভিডিও কন্টেন্ট থাকতে পারে। তো এই কন্টেন্টের সমন্বয়ে কি ওয়েবসাইটগুলো এক একটা তৈরি হয়। হ্যাঁ, তারপর কি আছে, তারপর হচ্ছে যে ওয়েবসাইট দুই ধরনের হয়। দুই ধরনের বলতে একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইটটা কি জিনিস? স্ট্যাটিক ওয়েবসাইটটা এরকম একটা জিনিস যেটা হচ্ছে আপনার আমাদের তো মানে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা HTML, একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ব্যবহার হয়। তো এই যে বিভিন্ন ধরনের টুলস বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করি না? তো যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেসিক সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এটার মধ্যে শুধুমাত্র HTML মানে দিয়ে ওয়েবসাইটটা তৈরি হয়। যেটা হচ্ছে ধরেন আ এমন একটা আ কেমন করে বুঝাই? ধরেন আপনি একটা বিল্ডিং বানাইছেন। হ্যাঁ? আপনি একটা বিল্ডিং বানাইছেন। বিল্ডিং এ আপনি ইট দিয়ে সিমেন্ট আস্তর করে একটা জাস্ট হচ্ছে একটা দেয়াল তুলছেন বা একটা বিল্ডিং তুলছেন, কিন্তু রং করেন নাই। হুম? মানে এই জিনিসটা হচ্ছে কি, আপনি একটা জাস্ট কোন রকম একটা বিল্ডিং দাঁড় করাইছেন। সেই জিনিসটাকে আপনি স্ট্যাটিক ওয়েবসাইটের মতো করে মানে উদাহরণ দিতে পারেন। যে জিনিসটা হচ্ছে যে আপনার শুধুমাত্র আমি একটা ফাউন্ডেশন তুলে একটা বিল্ডিং দাঁড় করায় দিছি। কিন্তু এটা স্টাইল-মিস্টাইল করলাম না। কিন্তু বিল্ডিং এর মধ্যে আমি হচ্ছে টাইলস বসাই নাই, ফিটিংস বসাই নাই। মানে টয়লেটের যে কি বলে যে আ টয়লেট, তারপর হচ্ছে আরো লাইট-টাইট, ইলেকট্রিসিটি কানেকশন কোনো কিছু দেই নাই। জাস্ট হচ্ছে আমি একটা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তুলে রাখছি। হ্যাঁ? মানে থাকা, খাওয়ার জন্য এখনো মানে যোগ্য না, এরকম একটা বিল্ডিং তুলে রাখছেন আপনি। তো এইটাকে আপনি একটা স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে তুলনা করতে পারেন। স্ট্যাটিক ওয়েবসাইটটা এরকম যে আপনি একটা স্ট্রাকচার তৈরি করে দিছেন। স্ট্রাকচার তৈরি করে দিয়ে একটা ওয়েবসাইট দাঁড় করে রাখছেন। সেটাকে আপনি একটা স্ট্যাটিক ওয়েবসাইট বলতে পারেন। বা বলতে পারেন মানুষের দেহে যেরকম একটা কঙ্কাল থাকে, এরকম একটা কঙ্কাল যার কোনো মনে করেন যে জীবন নাই, তারপর হচ্ছে যে কি বলে কিডনি নাই, হার্ট নাই, ফুসফুস নাই, জাস্ট একটা কঙ্কাল। হ্যাঁ, ওয়েবসাইটের কঙ্কালটাকে স্ট্যাটিক ওয়েবসাইট হিসাবে আপনি তুলনা করতে পারেন। আচ্ছা, ডাইনামিক ওয়েবসাইটটা জিনিসটা কি? ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে একটা ফুল ফাংশনাল একটা ওয়েবসাইট। যেখানে আপনি হচ্ছে যে আপনি যে Facebook এ যান, ওখানে গিয়ে হচ্ছে যে আপনি হাজার, হাজার পেজ স্ক্রল করে যাচ্ছেন। Facebook কি কখনো শেষ হচ্ছে স্ক্রল করা? শেষ হচ্ছে? জি না। শেষ হচ্ছে না। আপনি এখন গুগলে যান। গুগলে গিয়ে আপনি একটার পর একটা সার্চ করতেছেন। গুগল কি টায়ার্ড হয়ে আপনারা বলছে, "ভাই আমি আর আজকে সার্চ করতে পারবো না। আমারে অনেক সার্চ করাইছো। আজকের মতো আসসালামু আলাইকুম, কালকে আইসো।" এরকম কি কখনো গুগল বলছে? তা কিন্তু বলে না। না, এটা তো বলে এই না। জিনিসটা না, এরকম না। ওই যে আপনি মানে এই জিনিসটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইটের একেকটা ফিচার। YouTube এও যান, আপনি অসংখ্য ইনফরমেশন পাবেন, ভিডিও পাবেন। যেখানে হচ্ছে কি আপনার অসংখ্য আ ধরনের মাল্টিপল ফাংশনালিটি ব্যবহার করা হয়। মানে একটা ফুল স্ট্যাক একটা ডেভেলপ করা একটা ওয়েবসাইট আপনি পাচ্ছেন। এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলা হয় ডায়নামিক ওয়েবসাইট। যেটার মধ্যে অসংখ্য আপনার হচ্ছে ফিচারস আছে, ফাংশন আছে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হইছে। এই ধরনের ওয়েবসাইটগুলো কি বলা হয়? ডায়নামিক ওয়েবসাইট বলা হয়। তো সবাই কি পার্থক্যটা বুঝতে পারছেন? স্ট্যাটিক এবং ডায়নামিক কি জিনিস? জি জি, ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা। তারপর আসতেছে ওয়েব সার্ভার। তো এখন একটা জিনিস একটু চিন্তা করেন যে আমি ওয়েবসাইট বানাইছি বা ওয়েবসাইট চালাইতেছি বা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতেছি। তো এটা আসলে কেমন করে কাজ করে? এটা কোথায় মানে মানে কিভাবে করে, কোত্থেকে কানেকশনটা আসতেছে? আমি আমার পিসিতে বা ব্রাউজারে বসে মানে একটা URL লিখে সার্চ করতেছি, সাথে, সাথে ওয়েবসাইট এসে পড়ছে। কারো মাথায় কোয়েশ্চেন আসে না এটা কেমন করে কাজ করে? করে কিনা? জি ভাইয়া অবশ্যই। আচ্ছা, তো জিনিসটা এরকম যে আ ধরেন আপনি আপনার ফোনে আ কি বলে যে ফোন না, ধরেন আমি পিসির কথাই বলি। ধরেন একটা হার্ড ডিস্ক। একটা হার্ড ডিস্কের মধ্যে কি থাকে? অনেকগুলো ড্রাইভ থাকে, ফোল্ডার থাকে। ওটার মধ্যে কি থাকে? আপনার গেম থাকতে পারে, সফটওয়্যার থাকতে পারে, গান থাকতে পারে, মুভি থাকতে পারে। তো এইগুলোকে স্টোর করার জন্য কি একটা স্টোরেজ বা একটা হার্ড ডিস্কের প্রয়োজন না? প্রয়োজন কি না? জি। জি। তেমনি একেকটা ওয়েবসাইট এটা তো অনেক বড় একটা স্পেসের প্রয়োজন। মানে একটা হার্ড ডিস্কের মতো একটা স্পেস প্রয়োজন বা একটা স্টোরেজ প্রয়োজন, যেখানে আপনি ওয়েবসাইটের ইনফরমেশন গুলোকে আপনি স্টোর করে রাখতে পারবেন। তাই না? জি। তো মানে আপনি এবার ধরেন একটা মোবাইলের কথা বলি। মোবাইলে আপনার মেমোরি কার্ডে কি থাকে? মেমোরি কার্ডের ভিতরে আপনার গান থাকে বা বিভিন্ন অ্যাপস থাকে, সফটওয়্যার টুলস থাকে, তাই না? তো এই জিনিসটা স্টোর করার জন্য কি দরকার? মোবাইলের যে স্টোরেজ মোবাইলের কিংবা যে মেমোরি কার্ডটা সেটা প্রয়োজন। তো বুঝা যাচ্ছে যে যেকোনো একটা জিনিসকে আপনি স্টোর করার জন্য একটা স্টোরেজের প্রয়োজন। তেমনি একটা ওয়েবসাইটকে স্টোর করার জন্য একটা স্টোরেজের প্রয়োজন এবং এই জিনিসটাকে ওয়েব সার্ভার বলা হয়। ওকে? এই জিনিসটা এরকম না যে আপনি
একটা ওই যে হার্ড ডিস্ক একটা 1 জিবি বা একটা কি বলে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক নিলেন, নিয়ে ওয়েবসাইট থেকে স্টোর করে ফেলেন। জিনিসটা এরকম না। এটা হচ্ছে মানে ওয়েব সার্ভারটা এরকম, এটা হচ্ছে ক্লাউডের মধ্যে থাকে। মানে এটা হচ্ছে বিশাল একটা স্পেস নিয়ে থাকে। এখানে অসংখ্য এরকম হার্ড ডিস্কের মতো অনেক, অনেক বড়, বড় জিনিসপাতি থাকে। যেখানে হচ্ছে সকল ধরনের এই যাবৎ দুনিয়াতে যত ওয়েবসাইট আছে সবগুলো ওই জায়গাটার মধ্যে ওয়েব সার্ভারের মধ্যে স্টোর করা থাকে। ওকে? আপনারা যদি একটু সার্চ করেন গুগলে গিয়ে ওয়েব সার্ভার জিনিসটা দেখতে কিরকম হয়, ওয়েব সার্ভার জিনিসটা দেখতে কিরকম হয়, যদি একটু ইমেজে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে ওয়েব সার্ভার গুলো দেখতে এরকম হয়। বুঝছেন? এই যে দেখেন একটা রুমের মধ্যে দেখেন মানে কত কত ওই যে একদম মানে আলমারির মতো বিভিন্ন জায়গা থাকে। মানে একটা ধরেন ওই আলমারির মধ্যে উপরের স্পেসে একটা ধরেন একটা ওয়েবসাইট আছে, নিচের স্পেসে আরেকটা ওয়েবসাইটের একটা স্টোরেজ আছে। এক একটা স্টোরেজ কিন্তু ওই 1 টেরাবাইট সাইজের না। হ্যাঁ, এটা হচ্ছে অনেক অসংখ্য মানে স্পেসের একটা জিনিস, ট্রিলিয়ন জিলিয়ন সাইজের এক একটা স্পেস। এগুলোর মধ্যে অসংখ্য ওয়েবসাইট মানে স্টোর করে রাখা হয়। আমি বুঝাইতে পারছি জিনিসটা কিরকম? জি ভাইয়া। যদি একদম সহজভাবে বুঝতে চান তাহলে ওই যে হার্ড ডিস্কের উদাহরণ দিলাম, মোবাইলের মেমোরি কার্ডের একটা উদাহরণ দিলাম। এটা হচ্ছে মেইন একটা মানে এক্সাম্পল হিসেবে আনতে পারেন যে প্রত্যেকটা জিনিস স্টোর করার জন্য একটা স্টোরেজের প্রয়োজন। ওয়েবসাইটেরও একটা স্টোরেজের প্রয়োজন। ওয়েবসাইটের স্টোরেজটা হচ্ছে আপনার ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারগুলো বিভিন্নভাবে স্টোর করা হয়। এরকম অনেক বড়, বড় স্পেস থাকে। ওগুলো হচ্ছে ওখানে সকল ধরনের যাবত দুনিয়াতে যত স্টোরেজ মানে কি বলে ওয়েবসাইট আছে সবগুলো এরকম বিভিন্ন ওয়েব সার্ভারে স্টোর করা থাকে। ওকে, দেখেন এরকম আরো অনেকগুলো ছবি পাবেন। এই যে দেখেন একটা মানুষ ওয়েব সার্ভার নিয়ে কাজ করতেছে। ঠিক আছে? এগুলো মানে যারা ওয়েব সার্ভার নিয়ে কাজ করে তাদের কিন্তু হিউজ ডিমান্ড। মানে তাদের সেলারি কিন্তু মানে আমাদের মতো মানে ৮-১০ হাজার বা মানে বাংলাদেশে আমরা যেরকম সেলারিতে অভ্যস্ত মানে ২০-২৫ হাজার টাকা এরকম না। তারা লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা আর্ন করে শুধুমাত্র ওয়েব সার্ভার মেইনটেন্যান্স করতে। কারণ এটার কাজটা অনেক জটিল। হুম? এটা আমজনতা সাধারণ মানুষজন পারে না। এই যে দেখেন আরো কয়েকটা ছবি দেখাচ্ছি। দেখছেন? এই ধরনের জিনিসগুলোকে ওয়েব সার্ভার বলা হয়। মানে এখানে অনেক অসংখ্য ওয়েব সার্ভার মানে জাস্ট স্টোর করে রাখা হয়েছে। আচ্ছা, তো এবার আমরা এটা কেটে দিই। আমরা যেখানে ছিলাম ওখানে চলে আসি। আচ্ছা, তো ওয়েব সার্ভার গুলো আসলে কেমন করে কাজ করে এখন এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব যে হাউ ইট ওয়ার্কস। ওকে, মানে ওয়েব সার্ভারটা কেমন করে কাজ করে। দেখেন ফার্স্ট এর ছবিটাতে কি বলা হয়েছে যে ইওর কম্পিউটারস ব্রাউজার সেন্ডস এ রিকোয়েস্ট টু দ্য ওয়েবসাইট সার্ভার। মানে জিনিসটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের এখানে আসলেন, আসার পরে ধরেন আপনি সার্চ করতেছেন যে google.com। দেখেন কি করতেছি আমি আমার ওয়েবসাইটের ব্রাউজারে এসে google.com লিখে সার্চ করতেছি। তারপর যখন এন্টার প্রেস করতেছি দেখেন কি হচ্ছে, লোড হয়ে google.com ওয়েবসাইটটা আমার কি মানে এখানে মানে আপনার এপিআর হলো কিংবা মানে জাস্ট ওয়েবসাইটটা রিলোড হয়ে এই জায়গাটার মধ্যে আমার স্ক্রিনের মধ্যে শো করতেছে। তাহলে জিনিসটা কি হইলো যে এখানে আমার এই জিনিসটা এক্সপ্লেন করা আছে যে আপনি কি করতেছেন আপনার কম্পিউটারে বসে আপনার কম্পিউটার ব্রাউজার থেকে ওয়েবসাইটের সার্ভার একটা রিকোয়েস্ট পাঠাইতেছেন। রিকোয়েস্টটা কার জন্য পাঠাইতেছেন? গুগলের জন্য। আচ্ছা, তারপর দেখেন রিকোয়েস্টটা কেমন করে যাচ্ছে, রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে? ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্টটা যাচ্ছে। ঠিক আছে, ওয়েব সার্ভারের ওখানে মনে করেন একটা বিশাল বড় স্টোরেজ গুগলের, ওখানে আপনার একজন বসে আছে বা এটা তো আমি কথার কথা বলতেছি যে ধরেন একটা লোক বসে আছে যে আপনি একজন করে কল দিচ্ছেন। কথার কথা আপনি আপনার বাসা থেকে আপনার ধরেন চাচারে কল দিচ্ছেন বাড়িতে যে চাচা আপনি আমার জন্য আপনি হচ্ছে যে 1 কেজি হচ্ছে যে গরুর গোস্ত পাঠান। ঠিক আছে, যে গরুর গোস্ত পাঠান, আমি বাসায় আছি, আমি রান্না বান্না করবো। তো চাচা আপনার কলটা রিসিভ করছে, রিসিভ করার বলছে আচ্ছা ঠিক আছে আমি তোর বাসায় এখন গরুর গোস্ত পাঠাই দিচ্ছি বাজার থেকে। পরে কি করলো চাচা আপনার বাসায় গরুর গোস্ত পাঠাই দিল রান্না করার জন্য। জিনিসটা অনেকটা এরকম, মানে আপনি একটা জাস্ট কথার কথা একটা উদাহরণ দিলেন। তো আপনি কি করলেন যে আপনি মানে ওয়েবসাইটের যে মেইন সার্ভারটা আছে গুগলের, ওইখানে আপনি বাসা থেকে বসে আপনার ব্রাউজার থেকে আপনি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন। সে কি করতেছে, সে রিকোয়েস্টটা একসেপ্ট করতেছে, রিকোয়েস্টটা একসেপ্ট করতেছে। একসেপ্ট করার পর আপনার ব্রাউজারে আবার রিকোয়েস্টটা ব্যাক করতেছে। আপনার ব্রাউজারে রিকোয়েস্টটা ব্যাক করতেছে। রিকোয়েস্টটা ব্যাক করার সাথে সাথে আপনার ব্রাউজারের মধ্যে আপনি সুন্দর করে পুরো google.com-টা আপনি দেখতে পারতেছেন। তারপর আপনি যদি এখন ধরেন youtube.com-এ যান, youtube.com-এ গেলেন, আপনি সার্চ করতেছেন ব্রাউজার ইউআরএল-এ বসে, তাহলে কি হচ্ছে যে আপনার এখান থেকে youtube.com-এর কাছে সরাসরি একটা রিকোয়েস্ট চলে যাচ্ছে youtube.com-এর সার্ভারে। ওখান থেকে রিকোয়েস্টটা আপনাকে আবার ব্যাক করা হচ্ছে। ব্যাক করার পর আপনি কি করতেছেন আপনার ব্রাউজারে এই জিনিসটা আপনার শো করছে। সব বুঝতে পারছেন ব্যাপারটা কেমন করে কাজ করে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। না বুঝলে বলেন, আমি আবারও বুঝাবো। মানে আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে কি হবে মানে আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে না, বা আমিও ভাববো যে না সবাই তো বুঝে, আমি বুঝাই দিই এখানে। না ভাইয়া বুঝছি। আচ্ছা, জিনিসটা হচ্ছে এই যে আপনার ধরেন এই যে
আমাদের ফোনের কলগুলো কেমন করে কাজ করে? আমাদের কি বিভিন্ন নেটওয়ার্ক টাওয়ার থাকে না? থাকে কি না? তো জি দেখা যায় কি যে আপনি যখন একটা মানুষকে কল দেন, হ্যাঁ? আপনি আপনার গার্লফ্রেন্ডে কল দিছেন। কলটা কেমন করে যায়? ওই যে নেটওয়ার্কে টাওয়ারে গিয়ে হিট করতেছে। নেটওয়ার্কের টাওয়ারে যায়। তারপর ওখান থেকে কি করতেছে? নিয়ারেস্ট টাওয়ারে গিয়ে আরেকটা হিট করতেছে। তারপর হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের বাসা যে জায়গায়, ওখানে টাওয়ার থেকে আপনার কলের রেসপন্সটা ব্যাক করা হয়। সাথে, সাথে তার ওখানে কল চলে যায়। তারপর আপনারা কি ২ জন কথা বলতে পারতেছেন। জিনিসটা অনেকটা এরকম। নেটওয়ার্ক টাওয়ারের মতো যে আপনার বিভিন্ন জায়গায় ওয়েব সার্ভার গুলো স্টোর করা থাকে। আপনি আপনার ব্রাউজারে বসে এখান থেকে আপনি একটা ওই যে ওয়েবসাইটের ইউআরএল বা একটা লিংক লিখে এন্টার প্রেস করবেন কিংবা হচ্ছে যে জাস্ট গো তে ক্লিক করবেন। সাথে, সাথে ওয়েব সার্ভারে একটা রিকোয়েস্ট চলে যাবে। ওয়েব সার্ভার যখন রিকোয়েস্টটা দেখবে যে না একটা ভ্যালিড একটা রিকোয়েস্ট আসছে তার কাছে, তারপর সে কি করবে? তারপর হচ্ছে সে রিকোয়েস্টটা চেক করে আবার আপনার ব্রাউজারে ব্যাক করবে। এখন মনে হচ্ছে যে ভাই প্রসেসটা তো একটা লেন্দি প্রসেস। মানে রিকোয়েস্টটা যাচ্ছে, সে আবার এটাকে ডিটেক্ট করতেছে যে সঠিক লিঙ্কটা আমি মানে তাকে দিছি কিনা। তারপর সে কি করতেছে? আবার রিকোয়েস্টটা ব্যাক করে আমার ব্রাউজার আনতেছে। এটা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন সার্ভারটা কত ফাস্ট, তাই না? জি ভাইয়া অবশ্যই। জি তো জিনিসটা এরকম। এখন যদি আপনি গুগলের জায়গায় একটা উল্টাপাল্টা লিঙ্ক দিতেন, তাহলে কি জিনিসটা আসতো? তাহলে আসতো যে এরকম যে না আপনার ওয়েবসাইটের ইউআরএলটা মানে সঠিক নয় বা এই রিলেটেড যদি কোনো ইউআরএল থাকে আদৌ, তাহলে সেই জিনিসটা শো করতো। গুগল না শো করে অন্য কিছু শো করতো। এটাই। আচ্ছা, তারপর দেখেন এই যে আমরা যে আ আপনার হচ্ছে আ কেমন করে বুঝাই জিনিসটা? যে প্রত্যেকটা আ ওয়েবসাইটের ইউআরএল এর একটা আইপি অ্যাড্রেস থাকে বা একটা নাম্বারের মতো থাকে। মানে আপনি ধরেন আ যে আপনি একটা ফোন নাম্বার রেজিস্ট্রেশন করবেন। একটা সিম রেজিস্ট্রেশন করবেন। ধরেন একটা গ্রামীণ ফোন কিংবা এয়ারটেল বা রবির একটা সিম রেজিস্ট্রেশন করবেন। তা আপনি কি করেন? কাস্টমার কেয়ারে গিয়ে যে বলেন যে, "আমাকে একটা সিম রেজিস্ট্রেশনের জন্য ফর্ম দেন" বা যেটা করতে হয়, হুম? আপনি আপনার নামটা দেন, হ্যাঁ? নাম দেন, তারপর আপনার হচ্ছে আপনার ইনফরমেশন ডিটেইলস দেন। তারপর আপনার নামের এগেইনস্ট এ আপনাকে কি দেওয়া হয়? একটা ফোন নাম্বার আপনাকে ইস্যু করে দেওয়া হয়। তাই না? তাই তো? আপনার নামের এগেইনস্ট এ আপনার একটা ফোন নাম্বার থাকে। জি জি তো জি ভাইয়া। জিনিসটা এরকমই যে আপনার যত ওয়েবসাইট আছে তাদের নামের এগেইনস্ট এ একটা করে আইপি অ্যাড্রেস থাকে বা একটা নাম্বার থাকে। একটা ইউনিক নাম্বার থাকে। এখন আপনার কনট্যাক্ট নাম্বারের সাথে কি আর দুনিয়ার কারো কনট্যাক্ট নাম্বার মিলবে? কি মনে হয়? জি না কি মনে হয়? মিলবে জি না। না ভাইয়া। মিলবে না। সবার কনট্যাক্ট নাম্বারটা কি ডিফারেন্ট এবং ইউনিক থাকে। তেমনি প্রত্যেকটা ওয়েবসাইটের নামের এগেইনস্ট এ একেকটা আইপি অ্যাড্রেস থাকে। প্রত্যেকটা হচ্ছে একেকটার সাথে আরেকটা ইউনিক। মানে কোনটার সাথে কোনটা মিল নাই। আচ্ছা, এখন ক্লাসে কি জয়েন করে? আচ্ছা। তো জিনিসটা এরকমই। তো প্রত্যেকটা ওয়েবসাইটের ইউআরএল এর এগেইনস্ট এ একেকটা আইপি অ্যাড্রেস থাকে। আপনি আইপি অ্যাড্রেস দিয়েও সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর দেখেন যে আচ্ছা এই জিনিসগুলো আপনাদের জন্য একটু বুঝতে অসুবিধা হবে। তারপর আমি একটু শর্টকাটে বলি। এই যে আপনারা ওয়েবসাইটের ইউআরএলটা দেখেন, এটাকে আরেকটা জিনিসও বলা হয়। এটা হচ্ছে ডোমেইন মানে নেম বলা হয় অনেকে। তো আপনি যদি ডোমেইন নেম লিখে সার্চ করেন, প্রত্যেকের কি একটা ডোমেইন নেম লাগে, হ্যাঁ? ধরেন আমার ডোমেইন নেমটা হচ্ছে hisamahmed.com, হুম? ধরেন আমি এই যে hisamahmed.com লিখে সার্চ করলে আমি আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। তেমনি আপনার যদি একটা নাম হয় রহিমউদ্দিন, হ্যাঁ? রহিমউদ্দিন.com লিখে যদি সার্চ করেন, তাহলে কি রহিমউদ্দিনের ওয়েবসাইটে ভিজিট করবে। তো এটাই যে একেকটা ইউআরএল লিঙ্ক কিংবা এগুলার একেকটা ডোমেইন নেম বলা হয়। ঠিক আছে? তো এখন যদি আপনি ডোমেইন সার্চ করতে চান, হুম? ডোমেইন ধরেন ডোমেইন নেম সার্চ করে দেখবেন যে আপনার নামে ডোমেইনটা এভেইলেবল আছে কিনা। ঠিক আছে? ডোমেইন নেম সার্চ। সবার নিজস্ব একটা ডোমেইন থাকা প্রয়োজন। আমার যেমন নিজের নামে একটা ডোমেইন আছে। এখন যদি আমি আমার নামের ডোমেইনটা সার্চ করতে যাই, এটা অলরেডি আমার কেনা আছে। ঠিক আছে? এখন যদি আমারটা কেউ কিনতে যায়, তাহলে তার কত খরচ পড়বে একটু দেখেন। আচ্ছা আগে আপনাদের ধরেন আপনাদের ক্লাসের একজনের নাম আচ্ছা অপু বৈদ্য। আপনার পুরো নামটা কি? অপু বৈদ্য? জি ভাইয়া। আচ্ছা ধরেন আপনার নামে একটা ডোমেইন সার্চ করি আমরা। ঠিক আছে? অপু আ নামটা ঠিক আছে কিনা দেখেন তো? ঠিক আছে স্পেলিং? আচ্ছা বাই ডিওয়াই আচ্ছা বিএআই DIYA। ডিওয়াই ঠিক আছে এখন? হ্যাঁ। আচ্ছা এবার ধরেন আমি .com লিখে সার্চ করতেছি। দেখি আপনার নামের ডোমেইনটা আমি খুঁজে পাই কিনা। ঠিক আছে? সবার নিজস্ব একটা ডোমেইনের প্রয়োজন আছে। এটা আপনারা সবাই কিনে ফেলবেন আপনাদের নিজস্ব নামের। না হলে কিন্তু এটা এভেইলেবল থাকবে না। আচ্ছা দেখেন আপনার নামের ডোমেইনটা এভেইলেবল আছে এবং এটা বেশি না $12-13 খরচ পড়বে আপনার। ওকে? তো এটা একটা গেল। ধরেন এবার আমার নামের ডোমেইনটা একটু খুঁজে বের করি। এটা আসলে এভেইলেবল আছে কিনা। hisamahmad.com দেখেন আমার ডোমেইনটা আমার অলরেডি কেনা আছে। এখন দেখেন এই জিনিসটা আনএভেইলেবল। সো এটা আমরা কিনতে পারবো না। মানে কি? যে এই ডোমেইনটা কিনতে গেলে মানে আমাকে হচ্ছে যে এটা মানে
এটা অ্যাভেলেবেল নেই। আপনি এটা কিনতে পারবেন না। তো এইটাই যে আপনাদের প্রত্যেকটা মানুষের নামের এগেইনস্টে একটা ডোমেইন মানে দেখবেন যে খুব দ্রুত ইস্যু করা হয়েছে। তো এই জিনিসটা এই যে Google এর ইউআরএলটা আপনি কিন্তু এখন আর পাবেন না। ধরুন যে আপনি এখানে সার্চ করেন google.com তাহলে কি হবে? আপনাকে সেম জিনিসটা আসবে যে এটা আনএভেইলেবল। তো এইটাই যে প্রত্যেকটা ওয়েবসাইটের যে একেকটা ইউআরএল থাকে এগুলোর একেকটা ডোমেইন নেম বলা হয়। তো এই যে দেখেন এই যে Google এর আশেপাশে যে ডোমেইনগুলো আছে দেখেন এগুলো একেকটা ১২০০, ২৫০০, $৪,৯৯৯ এবার আপনার একটা মজার জিনিস দেখাই। ধরেন আমি নেমচিপ আরেকটা ওয়েবসাইটে ঢুকতেছি দেখেন। আমার ডোমেইনটা আমি চাইলে সেল করতে পারবো। এটার দামটা কত হবে একটু দেখেন। অনেক মানুষজন করে কি জানেন? এই যে ডোমেইন গুলো কিনে এগুলো আবার সেল করে। সেল করে কি হবে দেখেন আমার নামটা এখন দেখেন এটা একটা প্রিমিয়াম একটা ডোমেইন হয়ে গেছে এই মুহূর্তে। এই যে দেখেন $১৭৪৫ তার মানে কি অলমোস্ট আপনার হচ্ছে যে ধরেন প্রায় ১,০০,০০০ আ ওই তো এরকম অলমোস্ট এরকম আপনার $১,০০০ কত আসে? $১,০০০ আপনার আসে ৮০০ ধরেন ৳৮০,০০০ তারপর ৮০,০০০ ধরেন আছে। ৳১,৬০,০০০ মতো আপনার খরচ করতে হবে যদি আপনি $৮৩ হিসাব করেন। ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। তো আপনার একটা ডোমেইন কেনার জন্য কেউ এত খরচ করবে? কিন্তু হ্যাঁ, করে। মানুষজনের যদি প্রয়োজন পড়ে সে এই দামে কিনে নিতে পারবে। আমার এটা যদি কারো কিনতে হয় সে আমাকে $১৭৪৫ পে করে তারপর কিনতে পারবে। তো এই জিনিসটা কিন্তু মানে হিউজ ডিমান্ডেবল একটা জিনিস। সো সবারই ডোমেইন নেমের প্রয়োজন আছে। প্রত্যেকটা ওয়েবসাইট যেমন তাদের ডোমেইন গুলো রেজিস্ট্রেশন করে রাখে। তো এই জিনিসটা আমরা এখানে আলোচনা করতেছিলাম যে মানুষজন বা যে বিভিন্ন কোম্পানি তাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে এটাকে একটা ডোমেইন নেম হিসাবে সিলেক্ট করে রাখে। এই জিনিসটা আপনিও রেজিস্ট্রেশন করতে পারবেন বা যে কেউ বিভিন্ন ওয়েবসাইট আছে ওখান থেকে গিয়ে ডোমেইনটা পারচেজ করে নিতে পারবেন। তারপর দেখেন একটা HTTP নামে একটা জিনিস আছে। HTTP জিনিসটা কি কেউ কোনো আইডিয়া আছে? যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট হ্যাঁ, আচ্ছা এই জিনিসটার কাজটা কি? এই জিনিসটা হচ্ছে যে এই যে আপনি আপনার বাসায় বসে আপনার ওয়েবসাইটের ব্রাউজার থেকে কি করতেছেন? একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাইতেছেন। সার্ভার আবার রিকোয়েস্টটা আপনাকে ব্যাক করে আপনার মানে কি বলে যে আপনার ব্রাউজারের এখানে আপনার ওয়েবসাইটটা শো করতেছে। তো এই যে দেখেন আমি HTTP লিখে সার্চ করতেছি। HTTP রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলোকে আমার এখানে শো করতেছে। এটা আগে কি করছে? Google এর সার্ভারে HTTP যে ইনফরমেশন গুলো আছে এটা যেই জায়গাটার মধ্যে আছে ওখানে একটা রিকোয়েস্ট গেছে। রিকোয়েস্টটা আমাকে ব্যাক করে HTTP রিলেটেড ইনফরমেশন গুলো শো করতেছে। তো এখন কথা হচ্ছে এই যে আমার ইনফরমেশনের জন্য যে আমি সার্ভারে রিকোয়েস্টটা পাঠাই এটার একটা মনে করেন একটা মানে ট্রান্সফার প্রোটোকল আছে বা আপনার যে আপনি যেভাবে করে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন এই রিকোয়েস্টটা সিকিউর মেথডে যাচ্ছে নাকি নন সিকিউর মেথডে যাচ্ছে এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। যে আপনি একটা জায়গায় রিকোয়েস্ট পাঠাচ্ছেন, হ্যাঁ আমাদের পিসিতে কি হয় যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে গেলে কি অনেক সময় ভাইরাস আসে না? ভাইরাস অ্যাটাক করে কিনা? জি করে। তো আমরা কি করি? এটাকে রক্ষা করার জন্য মানে সুরক্ষা পেতে আমরা কি করি? অ্যান্টিভাইরাস ইউজ করি। তেমনি যে প্রত্যেকটা ওয়েবসাইটের মানে ইউআরএল গুলো একটা হচ্ছে ট্রান্সফার প্রোটোকল ইউজ করে। এটার নাম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে এই প্রোটোকলের মাধ্যমে আপনার ওয়েবসাইটগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রিকোয়েস্টটা ট্রান্সফার হয়। ওকে? মানে এটা হচ্ছে আপনাকে সিকিউর মেথডে যাওয়ার জন্য মানে আপনার এই জিনিসটা আপনার হচ্ছে যে এইভাবে করে ট্রান্সফার প্রোটোকলটা তৈরি হয়। আচ্ছা আরেকটা জিনিস আছে HTTPS এটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার আরেকটু বাড়তি আপনাকে একটা এই যে দেখেন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ২ ধরনের HTTP আছে। একটা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে আপনার হচ্ছে যে এই যে এরকম একটা মানে একটা লক সাইন থাকে। কানেকশন ইজ সিকিউর এরকম আসে। অনেক সময় দেখবেন HTTPS আছে আবার অনেক সময় দেখবেন HTTP আছে। তো এই জিনিসটা হচ্ছে এরকম যে যখন HTTPS থাকবে তখন দেখবেন যে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ সিকিউর। আবার অনেক সময় দেখবেন যে অনেক জায়গায় হচ্ছে HTTP আছে ওইটা হচ্ছে কিছুটা নন সিকিউর অবস্থায় আছে। ওকে সবাই বুঝতে পারছেন জিনিসটা কি? মানে একটা ট্রান্সফার প্রোটোকল ট্রান্সফার প্রোটোকলের ২ ধরনের একটা আছে। একটা হচ্ছে সিকিউর মেথড আছে আর এটা হচ্ছে নন সিকিউর মেথড। নন সিকিউরটার মধ্যে আপনার হচ্ছে জাস্ট HTTP থাকে। আর সিকিউর মেথডটার মধ্যে কি থাকবে? একটা এক্সট্রা এস থাকবে। আপনি যদি Facebook এ যান, Google এ যান দেখবেন সবগুলো আপনার HTTPS আছে। ওকে? জি স্যার। আচ্ছা মূলত HTTP জিনিসটা কি? এটা হচ্ছে একটা ট্রান্সফার প্রোটোকল সিস্টেম যেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আপনি ট্রান্সফারটা মানে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন, এটা আপনাকে যে প্রোটোকল বা যে মেথডে আপনাকে ওয়েবসাইটের রিকোয়েস্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সেন্ড করতেছে, ওই জিনিসটাকেই মূলত HTTP বলা হয়। ওকে? আচ্ছা। জি তো এবার একটু চিন্তা করেন যে আমরা যে ওয়েবসাইট গুলো বানাচ্ছি, মানে ওয়েবসাইট বানানোর জন্য তো মানে বিভিন্ন ধরনের টুলস এর প্রয়োজন বা কিছু না কিছু দরকার যেটা দিয়ে আমরা ওয়েবসাইট গুলো বানাতে পারি। এখন একটা ওয়েবসাইট বানাতে গেলে আমরা যদি কোথাও ধরেন আমি ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই, দেখেন ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমি কন্ট্রোল ইউ ক্লিক মানে ইউতে প্রেস করলাম দেখেন হাজার লাইনের কোড আছে না?
হাজার হাজার লাইনের কোড আছে। তো এই কোডগুলো দেখে কিন্তু আমরা এখন কিছুই বুঝতেছি না, তাই না? মনে হচ্ছে হায় হায় এত কঠিন একটা জিনিস, এটা আমি কেমন করে শিখবো? আসলে এরকম কিছুই না। জিনিসটা হচ্ছে এরকম যে আপনার একটা ওয়েবসাইট বানাতে গেলে কিছু কোডিং শিখতে হয়, ছোটখাটো কয়েকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। এর মধ্যে সবচেয়ে যেটা বেসিক ল্যাঙ্গুয়েজ সেটার নাম হচ্ছে আপনার HTML5। এই HTML এর নামটা কেউ কখনো শুনছেন? জি ভাইয়া শুনছি। জি স্যার আচ্ছা, শুনছি। এটাকে একটা বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আচ্ছা, তো ইন্টারমিডিয়েটে ছিল HTML। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে আইসিটি পড়ছেন তাদের হয়তো বিষয়টা পরিচিত। আমাদের সময় তো আইসিটি ছিল না। আপনারা লাকি যে কিছু হলেও বেসিক আইডিয়া পাইছেন। আচ্ছা দেখেন, এই যে HTML টা কি? HTML টা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা তারপর দেখেন ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ডকুমেন্টস ডিজাইন টু বি ডিসপ্লেড ইন আ ওয়েব ব্রাউজার। মানে একটা ওয়েবসাইট বানাতে গেলে যেটা সবচেয়ে যে বেসিক ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন বা এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা হচ্ছে HTML। এটা দিয়ে আপনি মূলত কোডিংটা স্টার্ট করবেন। মানে আপনি বলতে পারেন যে আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলেন, আপনি মোটামুটি একটা স্ট্যাটিক একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারেন। এই যে একটু আগে আপনাকে বলছিলাম না যে রং ছাড়া বিল্ডিংটা কি জিনিস? একটা স্ট্যাটিক একটা ওয়েবসাইটের মতো একটা জিনিস। এবং মানুষের কঙ্কালটা কি জিনিস? মানুষের কঙ্কালটা হচ্ছে আপনি একটা স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে তুলনা করতে পারেন। তেমনি HTML5 টা হচ্ছে এরকম যে আপনি একটা ওয়েবসাইট বানানোর জন্য যে বেসিক স্কেলিটনটা তৈরি করতে হয়, এটা হচ্ছে HTML5 দিয়ে তৈরি করতে হয়। তো আমরা কি জানলাম যে ওয়েবসাইট বানানোর সবচেয়ে বেসিক ল্যাঙ্গুয়েজটার নামটা কি? HTML5 হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে 5 টা কেন আসলো? মানে এটা মানে 1 2 3 4 না হয় 5 কেন হলো? এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা এখন অ্যান্ড্রয়েড ভার্সন কোনটা ইউজ করতেছি? জেনারেশন 5। আমরা মানে এখন অ্যান্ড্রয়েড এর ভার্সন সবচেয়ে লেটেস্ট কোনটা ইউজ করতেছি? 11। 11 তো এই যে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সন আছে না, আপনার একটা থেকে আরেকটাতে যায়। ধরেন 1 2 3 দিয়ে আপনি ডিফাইন করলেন যে ধরেন অ্যান্ড্রয়েড 1 2 3 5 6 7 8 9 এরকম। তো এই যে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে আপনার হচ্ছে যে আপগ্রেড হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে যে তেমনই HTML5 এর আগে আপনার HTML4 XHTML ছিল এরকম। তো ওই জিনিসটা মানে মনে করেন প্রথম দিকে যখন ওয়েবসাইট তৈরি হতো তখন কিন্তু HTML5 ব্যবহার করা হতো না। ওই যে নাম্বারিং সিস্টেমটাই, যে পুরনো HTML টা XHTML এর একটা জিনিস ছিল, XHTML। সো এই জিনিসটা তখন ব্যবহার করা হতো। যখন যুগের সাথে তাল মিলে মিলে কি হয়, বিভিন্ন জিনিসের পরিবর্তন, আপগ্রেড ভার্সন আসে। তেমনি এখন বর্তমানে আপগ্রেড ভার্সনটা হচ্ছে HTML5। এটাই সবাই ব্যবহার করে এবং এটা গত অনেক বছর ধরে ব্যবহৃত হচ্ছে এবং ভবিষ্যতে চেঞ্জ হইলেও হইতে পারে। তবে এটা দিয়ে মূলত সকল ধরনের ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারটা তৈরি করে। ওকে, এটার বিকল্প না। আপনি HTML5 মানে HTML টা শেখা বাদ দিয়ে আপনি ওয়েবসাইট বানানোর চিন্তা করতেও পারবেন না। এবং এটা খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসাবে সম্বোধন করা হয়। তারপর আসতেছে যে CSS3 মানে CSS স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটার কাজটা কি? এটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে এটা দিয়ে হয়তো কোনো একটা স্টাইল করা হয়। আমি আপনাদের একটা কথা বলছিলাম যে ওই যে রং ছাড়া আস্তর সহ বিল্ডিংটা কি? এটা হচ্ছে এমন একটা বিল্ডিং যেটার মধ্যে হচ্ছে আপনি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন। আবার যখন আপনি রং করবেন, রং করে হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের স্টাইল মানে কি বলে আপনার বাসার মধ্যে ফিটিংস দিবেন, টাইলস দিবেন, আপনার হচ্ছে টয়লেটটাকে সুন্দর করে বানাবেন, রুমের মধ্যে হচ্ছে ফার্নিশ করবেন, ডেকোরেট করবেন, তখন কি হবে, এটা একটা থাকার জন্য বসবাসযোগ্য একটা বাসা তৈরি হবে, তাই না? তেমনি একটা ওয়েবসাইট তৈরি করার সময় প্রথমে কিন্তু স্ট্রাকচার তৈরি করা। স্ট্রাকচারটা কিভাবে করে তৈরি করা হয়? HTML5 দিয়ে। তার পরবর্তীতে যে জিনিসটা আছে যে একটা ওয়েবসাইটে কালার তৈরি করলেন, কালার দিলেন, একটা ওয়েবসাইটকে বিভিন্ন ধরনের স্টাইল প্রয়োগ করলেন। ওয়েবসাইটের এই যে দেখেন একটা জিনিস, ধরেন 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 এটা একটা ওয়েবসাইট। দেখেন এখানে কি আছে, ওয়েবসাইটটা দেখেন। ওয়েবসাইটটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনি কালার দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এটা জুম মানে মাউসটা মানে যদি এর উপর আনেন, এটা আপনার কি হচ্ছে জুম করে মানে একটু বড় হয়ে যাচ্ছে বা মনে হচ্ছে যে জুম হচ্ছে। তারপর দেখেন এখানে দেখেন একটা শ্যাডো আসছে সেটার উপর মাউস টানলে। এই যে বিভিন্ন ধরনের স্টাইল করা হয়েছে, দেখেন কালার, বিভিন্ন ধরনের কম্বিনেশন করা হয়েছে। এই জিনিসটা সবকিছু কি হচ্ছে আপনার CSS3 দিয়ে আপনার কালার বা বিভিন্ন ধরনের জিনিসগুলো আনা হচ্ছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে মানে আপনার যখন একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট বানানোর সময় আপনার ওয়েবসাইটটা কি থাকবে, একটা ফতুর মানে একটা ফকির একটা ওয়েবসাইট থাকবে। প্রথমে যখন HTML টা বানাবেন দেখতে মনে হবে যে একটা ফকিনি মার্ক একটা ওয়েবসাইট। ওই ওয়েবসাইটটার মধ্যে আপনার কোনো কালার টালার থাকবে না। যখনই আপনি এটার কালার প্রয়োগ করবেন বা একটা স্টাইল প্রয়োগ করবেন, তখন কি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে আপনার? HTML5। এই যে আপনার হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট মানে CSS যে জিনিসটা, এটার নামটা হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শীট। আমরা যদি একটু সার্চ করি CSS জিনিসটা দেখেন কি, এই যে ক্যাসকেডিং স্টাইল শীট। তো এটা হচ্ছে কি, এটা দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে এটা দিয়ে বোঝায় যে এমন একটা জিনিস যেটার মধ্যে স্টাইল প্রয়োগ করা হয়েছে। ওকে, সবাই বুঝতে পারছেন CSS এর কাজটা কি?
জি ভাইয়া। বুঝছি। তো এই কাজটা হচ্ছে সিএসএস এর কাজটা হচ্ছে সম্পূর্ণ কি ওয়েবসাইটকে স্টাইল প্রয়োগ করা, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কালার তৈরি করা, বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া, বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করা, মানে স্টাইল রিলেটেড যত ফিচার আছে সেগুলো কি দিয়ে করা হয়, সিএসএস দিয়ে করা হয়। এইচটিএমএল এর কাজটা কি, এইচটিএমএল এর ওয়েবসাইটের কাজটা কি, বেসিকটা তৈরি করা। হ্যাঁ, ওয়েবসাইটের স্কেলিটন বা ওয়েবসাইটের কঙ্কাল বা স্ট্রাকচারটাকে তৈরি করার জন্য এইচটিএমএলটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে কি আসতেছে, তারপরে হচ্ছে এটা আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে গেলেও মানে অনেক ব্যবহার করা হয়। এটা একটা ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টের যে কাজটা সেটা হচ্ছে মূলত ওয়েবসাইটে হচ্ছে অ্যাডভান্স লেভেলের মানে ফিচার্স বা ফাংশনালিটিস অ্যাড করে আপনার ওয়েবসাইটে। ধরেন আপনার ওয়েবসাইটে এই যে আমরা ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে গেলে আমি আপনাদের একটু আগে বলছিলাম যে অসংখ্য পেজ কি হচ্ছে, লোড হচ্ছে, ইনফিনিট পেজ লোড হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না, তাই না? শেষ হচ্ছে? না জি না ভাইয়া। হ্যাঁ, এই জিনিসটা এরকম যে আপনার ওয়েবসাইটে বাড়তি ফিচার বা ফাংশন এড করতে দেখেন আমার এখানে আমার ওয়েবসাইটটা দেখেন, এটার এখানে দেখেন কয়টা পেজ আছে, এখানে মানে এখানে একটা পেজই আছে, জাস্ট এখানে গেলে শেষ হয়ে যাচ্ছে, তাই না? আমার এতটুকু পর্যন্ত আমার ওয়েবসাইটটা কাজ করতেছে, তারপরে কিন্তু আর কিচ্ছু না। ওকে, তো জিনিসটা এরকমই যে আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করবেন, ফাংশন অ্যাড করবেন, ওগুলোর জন্য আপনার বাড়তি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হতে পারে। মানে তার মধ্যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে অন্যতম, মানে এটা হচ্ছে অনেক বহুল প্রচলিত এবং ব্যবহৃত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডেও আপনি যেমনটা ব্যবহার করতে পারবেন এবং ব্যাক এন্ডেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, তারপর দেখেন এখানে কয়েকটা টেকনোলজি স্ট্যাক আছে, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি। তার আগে একটু একটা সেকেন্ড, একটু সবাই একটু হোল্ড করবেন। আচ্ছা, আমরা যে জায়গাটায় ছিলাম তার মাঝখানে আমি একটা জিনিস নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে মানে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড নিয়ে কারো কোনো আইডিয়া আছে? ফ্রন্ট এন্ড কি জিনিস বা ব্যাক এন্ড কি জিনিস? না ভাইয়া, আইডিয়া নেই। হালকা আছে ভাই। আচ্ছা, আমি একটু ধরেন একটা আর্টিকেলের ভিতরে ঢুকি বা এখানে এই জায়গাটার মধ্যে দেখেন যে হোয়াট ডু ইউ মিন বাই ফ্রন্ট এন্ড? ফ্রন্ট এন্ড অফ এ সফটওয়্যার, আচ্ছা এটা একটু বেশি কঠিন মনে হবে। আচ্ছা, আমি একটু সহজভাবে বলি যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমরা তো কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম ব্যবহার করছি, তাই না? আমরা বলছি যে এইচটিএমএল, তারপর হচ্ছে সিএসএস, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই ধরনের কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডে ব্যবহার করে। ফ্রন্ট এন্ডে ব্যবহার করতে গেলে আপনার হচ্ছে যে আপনি উপরে যে জিনিসগুলো দেখতেছেন হয়তো মনে হচ্ছে যে এটা খুব সুন্দর একটা জিনিস, বাট পিছনে কি অনেক অনেক লাইনের কোডিং করতে হয়, তাই না? তো এই যে ধরেন আমি যে কন্ট্রোল ইউ দিয়ে আবার সার্চ করলাম, দেখেন এখানে মানে কিছু লাইনের কোডিং আছে। তো এটা দেখে বুঝতে পারতেছেন যে মানে এটার মধ্যে কোনো না কোনো একটা কাজ করা হয়েছে যেটার মধ্যে অনেক লাইনের কোডিং করা আছে। তো এই যে ফ্রন্ট এন্ড হচ্ছে এরকম যে ফ্রন্ট এন্ডের মধ্যে আপনি HTML5, CSS3, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের ব্যবহার পাবেন। আবার ব্যাকএন্ডে যদি কথা বলি, ব্যাকএন্ডের কথা বললে এই জায়গাটার মধ্যে এই যেখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম দেখতে পারতেছেন, এইগুলো হচ্ছে ব্যাকএন্ডের টেকনোলজি হিসেবে ইউজ করা হয়। যেমন হচ্ছে PHP একটা আছে যার মধ্যে অন্যতম মাইক্রোসফট ডট নেট, এটা ব্যাকএন্ডে ব্যবহার করা হয়। রুবি রেলস, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের কথা বলছিলাম, ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড দুইখানে ব্যবহার করা হয়। মানে এখন তো সবকিছু বুঝতে অনেক দুর্বোধ্য মনে হতে পারে বা কঠিন মনে হতে পারে যে ভাই এটা কি বলতেছেন ভাই, কিচ্ছু বুঝতেছি না, অনেক কঠিন লাগতেছে। জাস্ট হচ্ছে আপাতত ওয়েবসাইটের যে টেকনোলজি আছে সেগুলোর সাথে নামগুলোর সাথে পরিচিত হন। ভবিষ্যতে এগুলো নিয়ে আপনি কাজ করা শুরু করবেন ইনশাআল্লাহ। ওকে? তো মানে জাস্ট ফ্রন্ট এন্ড এর কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম বললাম, তার মধ্যে হচ্ছে HTML, তারপর CSS, জাভাস্ক্রিপ্ট। আবার ব্যাকএন্ডে গেলেও আপনি জাভাস্ক্রিপ্ট পাবেন। জাভাস্ক্রিপ্টে কয়েকটা ফ্রেমওয়ার্ক ব্যবহৃত হয়। Node.js হচ্ছে তার মধ্যে অন্যতম। তারপর হচ্ছে PHP একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে মাইক্রোসফট ডট নেট আছে, C++, জাভাস্ক্রিপ্ট, জাভা, তারপর হচ্ছে ওই যে রুবি অন রেইলস এগুলো আছে। তো এইগুলো তো মানে মোটামুটি শিখে ফেলছেন যে এই ধরনের টেকনোলজি গুলো ব্যবহার করা হয়। তো তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এই যে আপনি মানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তো আপনি ওয়েবসাইট বানাইছেন।
এটার জন্য আপনার একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে যে এগুলোর জন্য অনেক মানে টাইমও দিতে হয়। টাইম দিয়ে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে তারপর ওয়েবসাইট ডেভেলপমেন্টটা শিখতে হয়। তো এখন কথা হচ্ছে আপনি কি মানে ওই যে ব্যাক এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলোর নাম বললাম, হ্যাঁ? ব্যাক এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলোর নাম বলছি যে PHP, তারপর হচ্ছে Microsoft .NET, ওয়ার্ডপ্রেসটা অন্য জিনিস, এটা পরে বলতেছি। এগুলো শেখা ছাড়া কি ওয়েবসাইট আদৌ ডেভেলপ করা পসিবল? শুধু ফ্রন্ট এন্ড শিখে? হ্যাঁ, অবশ্যই পসিবল। আপনি ফ্রন্ট এন্ড শিখে আপনি কি করতে পারেন? স্ট্যাটিক একটা ওয়েবসাইট বানাতে পারেন বা জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা ফাংশনাল একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। শুধুমাত্র আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারও হইতে পারবেন। এটা মানে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের হিউজ স্যালারি আছে। আপনি যদি একটু সার্চ করেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপার স্যালারি। এই যে দেখেন ফ্রন্ট এন্ড ডেভেলপার স্যালারি কত হইতে পারে। আচ্ছা, আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য এই যে দেখেন এখানে একটা আপনাদের একটা স্ট্যাটিক দেখানো হয়েছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ইঞ্জিনিয়ারদের দেখেন মানে আপনার বার্ষিক আয় কত থাকে। ১ বছর ২০ বছর পরে দেখেন ৯১,০০০ ইউএসডি পর্যন্ত তারা কামাইতে পারে। তো জাস্ট এটা একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখাইলাম যে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের স্যালারি কেমন থাকে। তারপর দেখেন এই যে ব্যাক এন্ড ডেভেলপারদের স্যালারি, যে এভারেজ কম্পিউটার প্রফেশনাল স্যালারি ইন ইউএসএ। দেখেন একেকজনের স্যালারি ফ্রন্ট এন্ড ডেভেলপারের হচ্ছে $৯২,৭৩৮ মানে ইয়ারলি স্যালারি কিন্তু। তারপর আবার দেখেন ব্যাক এন্ড ডেভেলপারদের স্যালারি কত। এখন ব্যাক এন্ড ডেভেলপার কারা? ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে যারা হচ্ছে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই যে আপনার PHP নিয়ে কাজ করে কিংবা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওই যে ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে, রুবি অন রেলস নিয়ে কাজ করে, মাইক্রোসফট .NET নিয়ে কাজ করে, তাদের স্যালারিটা একটু বেশি থাকে। ওকে, সো আপনি চাইলে ২ স্টেকে কাজ করতে পারেন কিংবা ২ টাকে একসাথে সমন্বয় করে আপনি কাজ করতে পারেন। এগুলো ২টা সমন্বয়ে সেটা আপনি তো একটা ফুল ফুল স্ট্যাক স্ট্যাক একটা নাকি? ওয়েবসাইট বানাতে পারেন। আচ্ছা, এটা ছাড়াও এখন কথা হচ্ছে এটা তো অনেক কঠিন বা সময় সাপেক্ষ একটা জিনিস, শিখতেও সময় লাগে। আবার হচ্ছে যে কাজ করতে অনেক টাইম দেওয়া লাগে। তো আমরা যেহেতু ২ মাসের কোর্স করব, ২ মাসে আসলে আমরা আল্টিমেটলি কি শিখব? এটা একটা প্রশ্ন আছে না? তো আমাদের ২ মাসে যেটা টার্গেট থাকবে, ২ মাসে আমরা সহজে ওয়েবসাইট বানানোর একটা জিনিস বা একটা টুল ব্যবহার করে আমরা হচ্ছে আচ্ছা সবাই একটু কাইন্ডলি মিউট করেন। সবাই একটু কাইন্ডলি মিউট করেন। আচ্ছা, তো আমরা যেটা করব যে ২ মাসে আমরা সহজবোধ্যভাবে ওয়েবসাইট বানাইতে পারি বা বুঝতে পারি এবং আমাদের ক্লায়েন্টকে যেন আমাদের ওয়েবসাইটটা সেল করতে পারি কিংবা ক্লায়েন্টের প্রয়োজনে আমরা যেন আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করে দিতে পারি, এমন ধরনের একটা কাজ শেখা দরকার। তো এটার জন্য আমরা একটা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করব। কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হইতে পারে। মানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ এই সার্ভিসটা প্রোভাইড করে। এর মধ্যে PHP টা হচ্ছে অন্যতম। যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস নামের একটা আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইড করে। এছাড়াও জুমলা আছে, তারপর আরো টুকটাক কিছু আছে। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সবচেয়ে ব্যবহৃত এবং সবচেয়ে বেশি মানে কি বলবো যে ফেমাস এবং সবচেয়ে মানে সহজবোধ্যভাবে ওয়েবসাইট তৈরি করার জন্য অন্যতম একটা টুল বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারেন। আমরা এটা ব্যবহার করে যে ওয়ার্ডপ্রেস যেটা দেখতেছেন, এটা ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করব। এবং ওয়ার্ডপ্রেস জিনিসটা কি? এটা হচ্ছে খুবই মজার একটা জিনিস। আপনারা ফটোশপের ব্যাপারে আইডিয়া আছে কারো? ফটোশপ জিনিসটা কি? আচ্ছা, ফটোশপ জিনিসটা কি? যে ড্র্যাগ এন্ড ড্রপ করে করে আপনারা বিভিন্ন ইমেজ এডিট করেন না? তেমনি ওয়ার্ডপ্রেস জিনিসটা এরকম যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে করে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। ধরেন আমি একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ধরেন এই যে একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন। এই যে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন। এরকম ওয়েবসাইট বানানোর জন্য কি করতে হইতে পারে? আপনি একটু চিন্তা করেন যে একটা লোগো আছে, এখানে একটা আইকন আছে, টেক্সট দিতে হয়। তো এই ধরনের জিনিসগুলো আপনি মানে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে সম্পূর্ণ একটা পুরো ফুল স্ট্যাক একটা ওয়েবসাইট খুব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন এটা দেখালে একটু কঠিন মনে হতে পারে। আমি জাস্ট আপনাদের সহজভাবে বললাম যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি একটা ফুল স্ট্যাক একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো আমাদের কোর্স মডেলে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ওয়েবসাইটের আজকে মোটামুটি বেসিক নিয়ে আলোচনা করলাম। তো আমরা হচ্ছে যে ওয়েবসাইটের যেই বেসিক আরো কয়েকটা টুল আছে সেটা হচ্ছে HTML5 এগুলো শিখবো। তারপর ওয়েবসাইট বানানোর জন্য স্টাইল করার জন্য কি লাগে, স্টাইল করার জন্য কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি আমরা সিএসএস। আমরা সিএসএসটা শিখবো। তারপর আমরা সরাসরি মানে সিএসএস এর কয়েকটা আপনার হচ্ছে যে ফ্রেমওয়ার্ক আছে। এর মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপটা সবাই বেশি ব্যবহার করে। আমরা বুটস্ট্র্যাপ শিখবো।
তো তার পরবর্তীতে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা সিএসএস দিয়ে মানে পুরো একটা স্ট্যাটিক ওয়েবসাইটে কয়েকটা প্রজেক্ট তৈরি করব। আমরা মোটামুটি 4-5টা প্রজেক্ট করব। করার পরবর্তীতে আমরা ফুল স্ট্যাক ওয়েবসাইট বানানোর জন্য আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করা শুরু করব। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন, ওয়ার্ডপ্রেসে আপনারা কেউ আর ঠেকাইতে পারবে না। এটা আপনার শিখতেও সহজ। আপনি মোটামুটি 1 মাস সময় দিলে দেখবেন ওয়ার্ডপ্রেসের বস হয়ে গেছেন। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে। এই যে দেখেন আমি আপনাদের একটু সার্চ মানে আমার যে ম্যাক্সিমাম কাজগুলো আছে সবই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আমি ধরেন এই যে এখানে আপনাদের একটা স্যাম্পল দেখালাম, এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা। তারপর আপনাদের দেখাই আরো কয়েকটা ওয়েবসাইট। আচ্ছা দেখাচ্ছি আপনাদের। দাঁড়ান আমার কয়েকটা লিংক সেভ করা আছে। আচ্ছা একটু সময় দিবেন। আচ্ছা দেখেন আমি আপনাদের কয়েকটা ওয়েবসাইটের লিংক দেখাচ্ছি। জাস্ট 2-3টা ওয়েবসাইট ওপেন করলাম। দেখেন এগুলা কি একটা ফুল স্ট্যাক একটা ওয়েবসাইট। দেখেন এখানে কতগুলো পেজ। অ্যাবাউট পেজে যাচ্ছেন। এই ওয়েবসাইটে গেলে আপনি তাদের সম্বন্ধে বর্ণনা পাবেন যে কারা ওয়েবসাইট মানে এই কোম্পানিটা কাদের। হ্যাঁ, তারপর আবার এফএকিউ তে যান। এফএকিউ সাধারণত হচ্ছে কোয়েশ্চেন রিলেটেড একটা পেজ থাকে। মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এই যে এরকম একটা পেজ পাবেন। মানে এটা হচ্ছে তারা হচ্ছে সোলার সিস্টেম নিয়ে কাজ করে। তো এটা আরকি তাদের ওয়েবসাইটের এটা একটা জিনিস। তারপরে এটা দেখেন এটা আমার ডেভেলপ করা একটা ওয়েবসাইট। এটা হচ্ছে কি এটা হচ্ছে তারা হচ্ছে জর্জিয়া তারপর বিভিন্ন মানে ইউএস এর কয়েকটা সিটিতে তারা হচ্ছে ক্লিনিং সার্ভিসটা দেয়। এক্সটেরিয়র ক্লিনিং মানে আপনার বাসা-বাড়ির বাইরে মানে পরিষ্কার-টরিষ্কার করা লাগলে তারা হচ্ছে পরিষ্কার করে দিবে আপনার। এই যে ভিডিও দেখতে পারতেছেন, এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু সব ওয়ার্ডপ্রেসে তৈরি করা এবং এটার জন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পারদর্শিতার প্রয়োজন নেই। এটা আপনি জাস্ট হচ্ছে মানে টুলটাকে ব্যবহার করে আপনি একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। এটার জন্য জাস্ট হচ্ছে একটু সময় দেওয়া লাগে। মানে শেখার জন্য টেকনিকগুলো একটু আয়ত্ত করে নিতে হয়, এতটুকুই। তারপর দেখেন এই যে দেখেন কি সুন্দর ডিজাইন করা। দেখেন এখানে একটা মজার জিনিস। এই জিনিসটা দেখছেন? কি হচ্ছে? এই জিনিসটা ঘুরে যাচ্ছে। জিনিসটা খুব মজার না? এই ধরনের অ্যানিমেশন আপনি ব্যবহার করতে একের পর পারবেন। একটা আসতেছে। কেউ কিছু বললেন? না স্যার। আচ্ছা, তো এই যে এই ধরনের জিনিসগুলো আপনারাও বানাইতে পারবেন। খুবই সহজ একটা জিনিস। এগুলো ওয়ার্ডপ্রেস যেটা বললাম, এই সিএমএস টা ব্যবহার করে আমি এই ধরনের ওয়েবসাইট তৈরি করছি। তারপর আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। ধরেন অ্যাডভান্স এ যাই। আনসেভ এ ক্লিক করলাম। আচ্ছা, ইন্টারনেট মনে একটু স্লো। আচ্ছা দেখেন এই যে একটা ফ্যাশন রিলেটেড একটা ওয়েবসাইট। দেখেন এই যে একটু নিচে আসেন দেখেন। মানে ফ্যাশন রিলেটেড একটা ওয়েবসাইট এটা। ওকে? কাপড়-চোপড় বা বিভিন্ন ধরনের এই যে এখানে ছবি আছে। এগুলা ক্লিক করলে আপনি ছবিগুলো দেখতে পারবেন। ঠিক আছে? এই তো ফ্যাশন রিলেটেড একটা ওয়েবসাইট। তারপর আরো দেখাই কয়েকটা। ধরেন এটা টেক রিলেটেড একটা ওয়েবসাইট। এই দেখেন এটা হচ্ছে টেকনোলজি বা টেক সফটওয়্যার রিলেটেড একটা ওয়েবসাইট। মানে একটি স্টার্টআপ কোম্পানির এরকম একটা ওয়েবসাইট। দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা ওয়েবসাইট। ঠিক আছে? তারা কি ধরনের সার্ভিস দেয়? ইউআই ইউএক্স এর সার্ভিস দেয়, ডেভেলপমেন্টের সার্ভিস দেয়। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দেয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সার্ভিস দেয়। এই ধরনের একটা ওয়েবসাইট। এগুলা কি ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল বলতে কি বোঝায়? যে ক্লায়েন্টের রিভিউ। যে আপনার এখানে কাজ করছে যে হোয়াট দে সে অ্যাবাউট আস। মানে তাদের রিভিউটা। রিভিউ কি জিনিস সেটা তো সবাই জানেন নাকি? আমরা বিভিন্ন রেস্টুরেন্টে রিভিউ করি না? তেমনই এই যে আমার জি সার্ভিসটা ভাইয়া গ্রহণ বুঝি। করছে বা আমার এই যে আমার যে একটা এজেন্সি আছে, এজেন্সি সার্ভিসটা গ্রহণ করছে এরকম মানে তাদের রিভিউগুলা দেওয়া আছে এখানে। তারপর দেখেন আরো একটা ধরেন এই যে আরেকটা ডিজিটাল এজেন্সির ওয়েবসাইটের লিংক দিই আপনাদের। এগুলো সব ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইট। এগুলোর জন্য কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পারদর্শিতা প্রয়োজন নাই। এই যে দেখেন এটা আরেকটা ওয়েবসাইটের লিংক। এই যে দেখেন উই আর ডিজিটাল এজেন্সি। তারা এরকম ডিজিটাল মার্কেটিং সলিউশন দিয়ে থাকে। এই যে দেখেন এসইও সার্ভিস, ইউআই ইউএক্স, ওয়েব ডেভেলপমেন্ট, আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট। ওই যে অ্যান্ড্রয়েড কিংবা হচ্ছে যে অ্যাপলের যে অ্যাপস গুলো আছে সেগুলো বানায়। ঠিক আছে? এই যে সার্ভিস গুলো এই আর কি। এই যে দেখছেন কি সুন্দর ডিজাইন, এগুলো সবকিছু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন। তো সবাই মোটামুটি আইডিয়া পেয়েছেন আমরা কি ধরনের ওয়েবসাইট বানাতে যাচ্ছি ইনশাআল্লাহ। জি ভাইয়া বুঝছি।
আইডিয়া পাই। আচ্ছা, তো এটাই মোটামুটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের বেসিকের আইডিয়াটা আপনারা পেয়ে গেছেন। এখন হয়তো বুঝতে একটু কষ্ট হবে বা একটু দুর্বোধ্য মনে হতে পারে। কিন্তু আস্তে, আস্তে দেখবেন আপনারা যখন এইসব টেকনোলজি নিয়ে কাজ করা শুরু করবেন, সবগুলো আপনি অ্যাডাপ্ট করে ফেলবেন, তখন দেখবেন আর আপনার এগুলো একদম সহজ মনে হচ্ছে। ওকে? আচ্ছা। তো আজকে আমরা আর বেশি কিছু শিখবো না, জাস্ট এইগুলো ওয়েবের একটা বেসিক একটা আইডিয়া দেওয়া আমাদের প্ল্যান ছিল। সামনের ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা মোটামুটি HTML5 মানে ওয়েবসাইট বানানোর যে স্কেলেটন বানানোর জন্য যে বেসিক যে মানে ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন সেটা দিয়ে শুরু করব। তো আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে আমি আপনাদের আগে বলে রাখি যে আমার ক্লাসটা এরকম থাকে, আমি গতানুগতিক ক্লাস করি না। মানে সারা জীবন সিলেবাসের বাইরে পড়াশোনা করছি, সিলেবাস দেখে পড়ি নাই। মানে আমার যেটা মন চাইছে, যেখান থেকে মন চাইছে আমি ওইভাবে করে পড়ছি এবং স্টুডেন্টদেরকেও ওইভাবে করে দেখানোর চেষ্টা করি। আর আমি ক্লাসের মধ্যে আমি চেষ্টা করি যে মানে একটু ফান করে প্রত্যেকটা ক্লাস নেওয়ার জন্য, বিভিন্ন প্রজেক্ট দেওয়ার জন্য। আর আপনারা ওইভাবে করেই করবেন আশা করি। আর হয় কি যে আমরা বিভিন্ন প্রজেক্ট দিলে কি হবে? মানে আপনাদের একটা হোমওয়ার্ক দিলে কি হবে? যে আপনারা প্র্যাকটিসটা করতেছেন। এই যে প্র্যাকটিসটা শেষে আপনি আমাদেরকে দেখাইতেছেন, আপনাদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে। ধরেন এই যে মানে অপু ভাই একটা প্রজেক্ট করছে। অপু ভাইয়ের প্রজেক্টটা একটু সুন্দর হইছে। তারপর হচ্ছে ফয়সাল ভাই কিংবা হচ্ছে জান্নাতুল ফেরদৌস আপু একটা প্রজেক্ট করছে। প্রজেক্ট করার পর আপনারা দেখলেন যে কারটা সবচেয়ে বেস্ট হইছে। তো আপনারা নিজেরা রিমার্কস করবেন যে আচ্ছা জান্নাতুল ফেরদৌস আপুরটা তো বেশি সুন্দর হইছে। তাইলে ওনার মতো করে আমি কেমন করে বানাইতে পারি? এই যে এই জিনিসটা কি মানে প্রত্যেকটা ব্যাচের মধ্যে একটা কমিউনিটির মধ্যে একটা কি কম্পিটিশন থাকে। সবাই একটা টিম হয়ে কাজ করবেন। তাহলে কি হবে? কাজ করেও মজা পাবেন। আপনারা ভবিষ্যতে যখন মার্কেট প্লেসে আর্নিং করবেন আপনাদের এখান থেকে একটা টিম হবে। আমাদের প্রত্যেকটা ব্যাচেরই একটা টিম আছে। তারা নিজেরা কাজ করে। দেখা যায় কি যে একটা মার্কেট প্লেস থেকে একটা বাইরের কাজ আনছে। ৫ জন মিলে কাজটা করে টাকাটা সবাই ভাগ করে নিয়ে যায়। তো এটা এখন থেকে প্র্যাকটিসটা করা উচিত না? উচিত কি না? তো আপনারা এখন থেকে করবেন কি আমি যখন এই যে প্রজেক্টটা দেব সবাই হ্যাঁ, সবাই মানে বেশি করে প্র্যাকটিস করবেন, প্রজেক্টগুলো করার ট্রাই করবেন। তো ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন। ফাঁকি দিলে আল্টিমেটলি লস কিন্তু আপনারই হবে। কারণ ২ মাস সময়, ২ মাসে আমি চেষ্টা করব যতটুকু পারা যায় আপনাদের সময় দেওয়ার জন্য। আর আপনাদের উচিত হবে আমার থেকে টাইমটা বের করে নেওয়ার জন্য। ওকে? স্যার আমার মনে হয় টিম করে দিলে ভালো হতো। না, এখানে টিমটা এমন করে দেওয়া যাবে না। এখন মনে করেন আপনারা একটা টিমের মধ্যে ফালাই দিলাম। এখন ওই টিমের মধ্যে তো মানে সবাই তো নতুন টিম, তাই না? টিমটা কখন হবে? আপনি ২ মাস কোর্স শেষ করার পর আপনারা নিজেরা টিম বিল্ড আপ করবেন। এটা টিমটা আমার করে দেওয়ার মতো কিছু নাই। এই জিনিসটা আপনারাই বিল্ড আপ করবেন। টিমটা হয় কি যে এটা কখন করবেন? যখন আপনারা ধরেন একটা জিনিসে পারদর্শিতা এসে পড়ছে। আপনারা সবাই মোটামুটি একটা জিনিস পারেন। পারার পর কি হবে যে আপনি আপনার মতো করে আপনার কয়েকটা ফ্রেন্ড বানিয়ে নিছেন। এই ফ্রেন্ডরা মিলে আপনারা একসাথে কাজ করতেছেন। তখন আপনাদের মধ্যে টিমটা হবে। তবে এটা ঠিক যে আমরা প্রত্যেকটা মানে এই যে আপনারা যে প্রজেক্ট করতেছেন, আপনাদের বিভিন্ন সময় এক্সাম থাকবে। এগুলোর প্রত্যেকটা একটা মার্কস থাকবে। এই মার্কসগুলো মানে আমরা এলইডিপিতে সরাসরি পাঠাবো। এলইডিপিতে মানে আগে যে জিনিসটা করতো সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাচের টপ স্টুডেন্টকে একটা ল্যাপটপ দেওয়া হইতো। মানে এখন অনেকদিন ধরে দেয় না, ওই যে করোনা সিচুয়েশনের কারণে দেওয়া হয় নাই। তবে মানে প্রত্যেকের মার্কসগুলো কালেক্ট করা হয়। মানে করোনা সিচুয়েশনের এই জিনিসটা যখন লকডাউন শেষ হয়ে যাবে, আমাদের কিন্তু আইসিটি মিনিস্ট্রি থেকে এখনো মানে আমরা যারা ক্লাস নিচ্ছি ট্রেনাররা, আমাদের একটা সময় পোস্টিং হতো। আপনাদের কুমিল্লা কিংবা চাঁদপুর, নোয়াখালী যেখানে ক্লাস করে আমরা, সেখানে গিয়ে আমাদের ক্লাস করতে হইতো। তো আমরা যেহেতু এখন সবাই অনলাইনে আছি, যখন অফলাইন অ্যাক্টিভেশন শুরু হবে, তখন হয়তো আপনাদের এই যে ল্যাপটপ কিংবা যেসব পুরস্কার দেওয়া ওইগুলো আপনাদের দেওয়া হবে। এই আরকি। তো ঠিক আছে, সবাই সিরিয়াসলি নিবেন। মার্কস গুলো মানে আপনাদের সুন্দর মতো অ্যাকিউর করতে হবে। পরীক্ষা যেগুলো দেওয়া হয় টাইমলি অ্যাটেন্ড করবেন। তারপর প্রজেক্ট গুলো টাইমলি সাবমিট করবেন। দেখবেন এগুলো খুব বেশি একটা কঠিনও না। মানে একদম সহজ প্রজেক্ট করা হবে। আর আপনারা যেরকম প্রজেক্ট করতেছেন, আগের ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু প্রজেক্ট করত। এমনও হইছে যে ছেলেপেলেরা আমি একটা কাজ দিছি, তারা সিমিলার একটা কাজকে বিভিন্নভাবে করেও আমাকে দেখাইতো। তো মানে এই যে আগ্রহবোধটা যত বেশি থাকবে, আপনি শিখতেও পারবেন এবং দ্রুত মার্কেট প্লেস থেকে আর্নিং করার পসিবিলিটিটা আপনার বেশি থাকবে। ওকে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন আপু। নামটা বলে আপনার ভাইয়া, প্রশ্নটা করেন। জি আমি উম্মে সালমা। জি আপু বলেন। ভাইয়া আমাদের কি কোনো সিলেবাস আছে যে আমরা কোর্সটা করব বা এটার মধ্যে কি কি শিখতে পারবো, এরকম কোনো আপনাদের সিলেবাস আছে কিনা যেটা হ্যাঁ, আমি আমাদেরকে প্রোভাইড সিলেবাসটা করবে? কালকে ক্লাসে দিয়ে দিব। মানে সিলেবাসটা দেখলে আপনারা যদিও এখন কিছু বুঝবেন না। মানে বুঝবেন না এই কারণে বললাম, এই সেন্সে বললাম। কারণ হচ্ছে আচ্ছা দাঁড়ান আমি একটু সময় দিবেন, আমি আপনাদের এটা বের করে দিচ্ছি। হ্যাঁ? একটু আমাকে টাইম দেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। আমি হচ্ছে আচ্ছা যেটা বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেসটা শেখার প্রয়োজনীয়তা কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এরকম যে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করে ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করে আপনি খুব দ্রুত ওয়েবসাইট বানাইতে পারবেন
এবং ওয়েবসাইট বানানো শিখতে পারবেন এবং ক্লায়েন্টকে সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। মানে ক্লায়েন্টদের মানে কি অবস্থা থাকে যে ক্লায়েন্টরা আসে আপনার কাছে আইসা বলে যে আমার একটা ওয়েবসাইট দরকার, আমার একটা বিজনেস ওয়েবসাইট দরকার বা আমার কোম্পানির প্রমোশনের জন্য একটা ওয়েবসাইট বানাবো বা একটা ল্যান্ডিং পেজ বানাবো। ল্যান্ডিং পেজ হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইটগুলোকে ল্যান্ডিং পেজ বলা হয়। তো এই ধরনের একটা আমার ওয়েবসাইট লাগবে। তো আমার এটা 2 থেকে 3 দিনের মধ্যে লাগবে বা 1 দিনের মধ্যে লাগবে। তখন কি করতে হয়? তখন আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করে একটা ওয়েবসাইট বানাই দিই এবং এটা বাজেটটা এরকম থাকে, একটা মিনিমাম একটা বাজেট থাকে। হ্যাঁ? যে মোটামুটি আপনার $100, $150, $200 আপনি একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারতেছেন। আবার যদি আপনি এই সেম জিনিসটা যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে PHP কিংবা জাভাস্ক্রিপ্ট এর একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যদি আপনি একটা মানে ওয়েবসাইট তৈরি করতে যান, এটা আপনার মোটামুটি 1 মাস সময় চলে যেতে পারে। যে এই জিনিসটা আপনি 2 দিনে বানাইতে পারেন, সেটা আপনি 1 মাস সময় দিবেন? বা ক্লায়েন্ট আপনার জন্য 1 মাসের জন্য বসে থাকবে বলে মনে হয়? কি মনে হয় আপনাদের? না না বসে থাকবে না। না, বসে সো থাকবে না। ক্লায়েন্টরা এরকম শর্টকাট সার্ভিস চায় যে তারা যেন দ্রুত একটা সার্ভিস নিয়ে যেতে পারে। তারা সেলারদের কাছে আসে, তারা সেলারদের সাথে নেগোশিয়েট করে যে কে কত কমে বানায় বা সবসময় সবাই কমের দিকে নজর দেয় না। সবাই চিন্তা করে যে কোয়ালিটিফুল কাজটা মানে কে করতে পারবে। তো আমার কাছে যেসব ক্লায়েন্টরা আসে, আমি কখনো বাজেট নিয়ে মানে মানে ছ্যাঁচড়ামিতে যাই না। আমার কথা হচ্ছে ভাই আমি টাকা বেশি নেবো, তোমারে বানায় দিব সুন্দর কইরা। তুমি আমার সাথে কাজ করলে করো, না করলে নাই। ক্লায়েন্টরা আমার সাথে কমিউনিকেট করে, করার পর দেখে যে না আমি যে কথাগুলো বলতেছি, আমি 100% কনফিডেন্ট যে আমি তার কাছ থেকে যদি একটু বেশি টাকাও নেই, তাহলেও কি হবে যে আমি তাকে একটা ভালো সার্ভিস দিব। সো এইরকম করে আমি কাজটা নিই। এবং আপনারা কেমন করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, কেমন করে একটা কাজ নিবেন, এগুলো প্রত্যেকটা জিনিসই আমরা আমাদের কোর্সে দেখাবো। আচ্ছা আপনাদের কোর্স মডিউলটা আমি একটু দেখাই দিই। কোর্স মডিউলটা হচ্ছে আমাদের এই যে ওয়েব ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস। আমাদের কোর্স মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব, যেটা আজকে আমরা আলোচনা করছি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের HTML। HTML এর আমাদের কয়েকটা ক্লাস দেবে। তারপর হচ্ছে CSS, বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে আমরা মূলত হচ্ছে যে ওয়েবসাইট যেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস যে একটু ওয়েবসাইট বানাবো, তার আগে আমাদের যে জিনিসটা করতে হবে যে আমাদের একটা ওয়েব হোস্টিং কিনতে হবে। আমি আপনাদের যে জিনিসটা বলছিলাম যে একটা ওয়েবসাইট বানানোর জন্য কি করতে হয়, যে একটা স্টোরেজের প্রয়োজন। আমি আপনাদের বলছিলাম না একটা ওয়েব সার্ভারের প্রয়োজন। জি তো আপনাদের পিসিতে বা ল্যাপটপে একটা মানে কি একটা হার্ড ডিস্কের প্রয়োজন। এই হার্ড ডিস্কটা কি আপনারা মানে মানে কেউ কি ফ্রিতে দিয়ে দেয়? তা কিন্তু দেয় না। আপনাদের কি করতে হয় 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক কিংবা একটা পোর্টেবল হার্ড ডিস্ক যদি কিনতে চান, সেটা টাকা দিয়ে কিনে নিতে হয়। তেমনি ওয়েব সার্ভারগুলো আপনাকে একটা টাকা দিয়ে কিনে নিতে হবে। এই যে আমি আপনাদের একটু আগে বলছিলাম যে ডোমেইন নেমটা যার যেটা প্রয়োজন সেটা আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন নিজের নামে। ঠিক আছে? তারপর একটা ওয়েব হোস্টিং মানে এই জিনিসটা ওয়েব হোস্টিং সার্ভার, এই জিনিসটা আপনাকে কিনে নিতে হবে। তো এই জিনিসটা যদি আপনি কিনে ফেলেন, তার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানান বা যে ধরনের ওয়েবসাইটে বানান না কেন, সেগুলো আপনি সুন্দর করে আপনার ডোমেইন এবং ওয়েব হোস্টিং কানেক্ট করে আপনি জিনিসটা বানাতে হবে। তো আপনাদের এই জিনিসটা সবারই কিনতে হবে। ডোমেইন এবং ওয়েব হোস্টিংটা আপনারা সবাই কিনে ফেলবেন। এটা কেনার জন্য আমার মনে হতে পারে যে ভাই কোথায় কিনবো, এটা কত টাকা হতে পারে? এটা খুব বেশি টাকা লাগে না। আপনার একটা ডোমেইন এবং ওয়েব হোস্টিং সহ আপনি 1000-2 এর মধ্যে আপনি কিনে ফেলতে পারবেন। এবং এই জিনিসটা কেনা হয়ে গেলে কি হবে, আপনার নিজস্ব নামের একটা ডোমেইন থাকবে। আমি যেটা বললাম আমার নিজস্ব নামের একটা ডোমেইন আছে। আমি আমার ক্লায়েন্টদেরকে শো করতে পারি যে আমি, আপনার যদি নিজস্ব একটা ডোমেইনও থাকে, থাকলে কি হবে যে আপনার পার্সোনাল একটা ওয়েবটা আপনি মনে করেন সবার থেকে একটু আলাদা থাকবে যে আপনার তো একটা ডোমেইন আছে ভাই, সে একজন প্রফেশনাল ডেভেলপার, তো আপনারা দেখলে বুঝতে হবে। তো জিনিসটা এটাই যে আপনার যদি একটা ডোমেইন থাকে, তাহলে আপনি জিনিসটা মানুষকে একদিন বলতে পারবেন। তো এই জিনিসটা আপনি বিভিন্ন জায়গা থেকে কিনতে পারবেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, কিংবা এখান থেকে কিনতে পারেন, বা বাংলাদেশে ফেসবুকে সার্চ করলে অনেক পেজ পাবেন, ওখান থেকে কিনতে পারেন। কিংবা আমাকে বললেও আমি আপনাদের কেনার ব্যবস্থা করে দেবো। আমাদের নিজস্ব ডোমেইন এবং ওয়েব হোস্টিং এর কোম্পানি আছে, যেটা হচ্ছে আমরা একদম আমাদের ক্লায়েন্ট মানে আমাদের যত ক্লায়েন্ট আছে সবাইকে আমরা ওই একই জায়গা থেকে সার্ভিস দেবো, আপনাদেরকেও সেম সার্ভিস দেবো। এটা একটা গেল ডোমেইন এবং ওয়েব হোস্টিং ম্যানেজমেন্টটা কেমন করে করতে হয় সেটা নিয়ে আমরা আমাদের একটা ক্লাস নিব। তার পরবর্তীতে যেটা থাকবে ওয়ার্ডপ্রেস বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ওয়ার্ডপ্রেস দিয়ে কথা বললাম যে ওয়ার্ডপ্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা দিয়ে কেমন করে ওয়েবসাইট বানাইতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানানোর সময় আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে থিম, প্লাগইনস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আপনারা এগুলো কিছু বুঝবেন না, যা সিলেবাসটা দেখে রাখেন। তারপর হচ্ছে আমরা ব্লগ ওয়েবসাইট বানাবো, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ বানাবো, তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স বলতে হচ্ছে যে আমরা ই কমার্স ওয়েবসাইটগুলো দেখি না, বা বিভিন্ন ধরনের স্টোর দেখি না, দেখি কিনা, এই যে ধরেন জি ভাইয়া। চালডাল, তারপর হচ্ছে AliExpress.com, তারপর Ivali.com, তারপর আর কি আছে,
বাংলাদেশে সবচেয়ে বেশি বেচাকেনা হয় কি জানি নাম ই-কমার্সটার? দারাজ আছে, আজকে ডিল আছে। হ্যাঁ, daraz.com, বিক্রয়.com এই ধরনের ওয়েবসাইট গুলো আমরা কিন্তু বানাবো আমাদের এই ক্লাসের মধ্যে। তারপর হচ্ছে যে এই যে এলএমএস ওয়েবসাইট। এলএমএস ওয়েবসাইটটা কি? এলএমএস ওয়েবসাইট হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে আপনারা Udemy নাম শুনছেন? আপনারা কেউ না Udemy ভাইয়া, নাম শুনছেন? শুনি নাই। আচ্ছা, Udemy হচ্ছে এরকম যেখানে গেলে আপনি অসংখ্য কোর্স কিনতে পারবেন। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদের। ওই যে ইনস্ট্রাক্টরের মতো না? হ্যাঁ, ওই ধরনের একটা জিনিস। এখানে গেলে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স করতে পারবেন, কোর্স কিনতে পারবেন। এই ধরনের ওয়েবসাইট গুলো আমরা বানানো শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্টের কোর্স সার্চ করলেন। এই ধরনের আমরা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। এই যে ধরেন একটা ওয়েবসাইট অ্যাডভান্স ওয়েব ডেভেলপার বুটক্যাম্প। ঠিক আছে? এই ধরনের ওয়েবসাইট বানানোর মানে একটা কোর্স আছে এখানে। এখানে শুধু ওয়েবসাইট বানানোর কোর্স না, অসংখ্য ধরনের কোর্স পাবেন। তো এই যে এইখানে কি এই ওয়েবসাইটে ঢুকলে আপনি কি পাইতেছেন? অসংখ্য কোর্স পাচ্ছেন। বিভিন্ন ক্যাটাগরিতে কোর্স বিক্রি করা হয়। তো এই ধরনের একটা Udemy-র মতো একটা কোর্স আমরা বানাবো। এই যে বিডি ইনস্ট্রাক্টর বলেন এই ধরনের আমরা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। তারপর দেখেন কি আছে, তারপর হচ্ছে মাল্টি ভেন্ডরটা হচ্ছে যে দারাজ, তারপর হচ্ছে আপনার ইভালি, তারপর আলি এক্সপ্রেস, আলিবাবা, এগুলো সবগুলো হচ্ছে কি মাল্টি ভেন্ডর। এই ধরনের ওয়েবসাইট বানাবো। তারপর হচ্ছে জব পোর্টালটা কি? জব পোর্টালটা হচ্ছে আপনার এই যে bdjobs.com আছে না? bdjobs.com নাম তো শুনছেন সবাই নাকি? বিডি জবসের বিডি জবসের ভিতরে গেলে কি হয়? বিডি জবসের ভিতরে যদি আমরা যাই, বিডি জবস হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট জব সাইট, তাই না? লার্জেস্ট জব সাইট ইন বাংলাদেশ। এখানে গেলে কি আপনি বিভিন্ন ধরনের জব সার্চ করে জব পাইতেছেন, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন, বিভিন্ন ধরনের জব দেখে অ্যাপ্লাই করে চাকরিও পাচ্ছেন। তো এই ধরনের ওয়েবসাইট বানাবো। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে লার্জেস্ট, কিন্তু ওয়ার্ল্ডের কয়েকটা লার্জেস্ট জব সেক্টরের মানে জব ওয়েবসাইটের মধ্যে monster.com এটা একটা সবচেয়ে পপুলার একটা আছে। এছাড়া আরো আছে কয়েকটা, indeed.com আছে, indeed.com আছে, এই ধরনের কয়েকটা ওয়েবসাইট আছে। ঠিক আছে? তারপর হচ্ছে ফ্লেক্স জব আছে, ফ্লেক্স জব। এই ধরনের এই যে জব পোর্টাল ওয়েবসাইট, এগুলাকে কি বলা হয়? জব পোর্টাল ওয়েবসাইট, তাই না? এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা বানানোর চেষ্টা করব এই যে বিডি জবসের মতো, যেখানে হচ্ছে আপনার জব রিলেটেড আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকবে, জবের ডেসক্রিপশন দেওয়া থাকবে। এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা তৈরি করব। তারপর কি আসছে? তারপর হচ্ছে লিস্টিং ওয়েবসাইটটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওই যে ধরেন কেমন করে বুঝাই, ধরেন আপনার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে বা আপনার হচ্ছে বাসাবাড়ি খোঁজার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে না, যে ধরেন গেলেন ওখানে গিয়ে বাসাবাড়ি খোঁজার জন্য কোথায় বাসা ভাড়া অ্যাভেলেবেল আছে, এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা ওয়ার্ডপ্রেসে বানানোর চেষ্টা করব। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এখন হচ্ছে কি একটা ওয়েবসাইটে আমরা অনেক ধরনের কন্ট্যাক্ট ফর্ম দেখি না, যেখানে গেলে মানুষ কন্ট্যাক্ট করতে পারে। মানে আপনার আইডিয়া আছে কিনা যে একটা ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম থাকে সাধারণত? জি ভাইয়া, নিচের দিকে থাকে, হ্যাঁ, তো এই অ্যাড্রেস ধরনের থাকে, কন্ট্যাক্ট কন্টাক্ট ফর্ম কিন্তু নাম্বার থাকে। অনেকভাবে বানানো যায়। তো কন্ট্যাক্ট ফর্মের ওয়ার্ডপ্রেসের অনেকগুলো সলিউশন আছে। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, গ্র্যাভিটি, নিনজা ফর্ম। এই ধরনের ফর্মগুলো নিয়ে আমরা আলোচনা করব ক্লাসের মধ্যে, এগুলো নিয়ে আমরা বানাবো। এবং আমি যে ওয়েবসাইটগুলো বা যে ক্লাসের ব্যাপারে আমরা আলোচনা করতেছি, বুঝছেন, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকেরই কিন্তু আমরা মার্কেট প্লেসে আর্নিং করার একটা মানে পসিবিলিটি আছে। মানে আপনি এই যে ধরেন ল্যান্ডিং পেজ লিখে আপনি ফাইবারে গিয়ে বা আপওয়ার্কে সার্চ করেন, দেখবেন ল্যান্ডিং পেজের অনেক কাজ আছে, ব্লগ ওয়েবসাইটের কাজ আছে, জব পোর্টালের কাজ আছে, লিস্টিং ওয়েবসাইটের কাজ আছে। মানে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসে যে টপিকগুলো কভার করব, প্রত্যেকটাই মার্কেট প্লেসে আপনি কাজ পাবেন। আচ্ছা, তারপর যেটা আছে মেল অটোমেশন, রেসপন্ডার, এগুলো আপাতত বোঝার দরকার নাই, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো। তারপর যেটা হবে মার্কেট প্লেস ট্রেনিং। মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেস হচ্ছে আমরা মূলত অনেকগুলো মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, guru.com, হাজার এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। তবে মানে যেটা সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে যে যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য ফাইবার ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু স্টার্ট ফ্রিল্যান্সিং। ওকে, ফাইবারের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে পারবেন। আপনি খুব সহজে এখান থেকে মার্কেট প্লেস থেকে আর্ন করাটা স্টার্ট করতে পারবেন। এই জন্য ফাইবারটা হচ্ছে আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম টু স্টার্ট আর্নিং। ওকে, তো আমরা হচ্ছে মার্কেট প্লেসে কেমন করে অ্যাকাউন্ট খুলতে হয়, এই যে প্রোফাইল সেটআপ, গিগ কেমন করে ক্রিয়েট করতে হয়, কিভাবে করে আপনি মার্কেট প্লেসটাকে মানে আপনি মানে এটা রিলেটেড যত ট্রেনিং আছে, ক্লায়েন্টের সাথে কেমন করে কমিউনিকেট করবেন, কিভাবে করে একটা অর্ডার নেবেন, তারপর কিভাবে করে আপনি মানে অর্ডার সাবমিট করবেন, এই ধরনের জিনিসগুলো আমরা আপনাদের আলোচনা করব। তারপর হচ্ছে কেরিয়ার ডিসকাশন বলতে আপনি আপনার কোর্স শেষ হয়ে গেলে আপনি কি করবেন,
আপনার মানে একটা ক্যারিয়ার গাইডলাইনের একটা প্রয়োজন আছে। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা বুঝতে পারছেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, এই যে এই কোর্সটা, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট, এটা ছাড়া মানে ফ্রিল্যান্সিং ছাড়া এভাবে কি কোনো ফিজিক্যালি কোনো জব সেক্টর আছে এটার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা মানে ওয়ার্ডপ্রেস বা এই যে ধরনের জিনিসগুলো শিখতেছেন, এইগুলো শিখেও আপনি ধরেন ফিজিক্যাল জবও করতে হবে। অনেক মানুষজন আজকাল ওয়ার্ডপ্রেসের আপনারা যদি সার্চ করেন যে কোনো জায়গায় ধরেন একটু ফেসবুক বা বিভিন্ন জব পোর্টালে গিয়ে যদি সার্চ করেন ওয়ার্ডপ্রেস রিলেটেড কী কী সার্ভিসটা প্রয়োজন হয়, ঠিক আছে, কী কী সার্ভিসের প্রয়োজন হয়, ওগুলোকে যদি সার্চ করেন দেখবেন যে আপনি মোটামুটি বিভিন্ন ধরনের কাজের আপনি সন্ধান পাচ্ছেন। তবে যে জিনিসটা হয় যে আপনারা 2 মাসের কোর্স করে আপনারা অনলাইন মার্কেটপ্লেস থেকে সহজে ইনকামের রাস্তাটা আমি তৈরি করে দিব। কিন্তু আপনার যদি ফিজিক্যাল জবেরও প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আপনাকে একটা বাড়তি কয়েকটি স্কিল অ্যাকোয়ার করতে হবে। যেমন আপনি HTML CSS টা তো শিখছেন, আমি আপনাদেরকে কয়েকটা গাইডলাইন দিয়ে দিচ্ছি এবং আপনার কয়েকটা জায়গায় আপনাকে মানে আমার একটা প্যাড ধরে দিচ্ছি, যেটা ধরে আপনি নিজেরাই বাকিটুকু আপনার রাস্তাটা মেপে নিতে পারবেন যে কোন জায়গায় আমার যাওয়া উচিত, কোন জায়গায় আমার যাওয়া উচিত না। যেমন আপনাদেরকে HTML CSS শেখাই দিচ্ছি, বুটস্ট্র্যাপটা শেখাই দিচ্ছি, আপনারা যদি জাভাস্ক্রিপ্টটা শিখে ফেলেন তাহলে আপনারা সম্পূর্ণ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করা শুরু করে দিতে পারবেন। ঠিক আছে, এটা একটা গেল। তারপর হচ্ছে যে আপনারা ওয়ার্ডপ্রেসের বেসিকগুলো আপনি শেখাই দিতেছি। তারপর আপনি যদি জাস্ট হচ্ছে PHP বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা যে কোনো ধরুন PHPটাই শিখলে আপনি যে কোনো একটা জায়গায় জবের অ্যাপ্লাই করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার কিংবা ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে স্টার্টিংয়ে 20,000 হইলেও স্যালারি পাবেন। ঠিক আছে, এটার জন্য আপনার স্বাভাবিক একটা জব পাওয়ার জন্য কি একটা বাড়তি সময় দিতে হবে। মার্কেট প্লেসেও যে আপনি 2 মাস শেষে আর্ন করবেন এমন কোনো কথা নেই। আপনাকে একটু বাড়তি সময় দিতে হবে, আপনাকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করে যেতে হবে। আপনি ট্রাই করতে 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 একটা সময় দেখবেন যে আপনার একটা ভালো একটা ইনকাম আসা শুরু হয়েছে। এই সময় কিন্তু আপনাকে কেউ ঠেকাবে না। তখন আপনি আপনার মতো আর্ন করে যাবেন। তখন আপনার মানে ওরকম পিছনে তাকাইতে হবে না। তো এটাই যে আপনি মানে এমন না যে আমি আপনাকে যা শিখাই দিচ্ছি আপনি এই জায়গাটার মধ্যে আটকে থাকবেন। আপনি যদি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যা শিখে আসছেন আপনি কি ওই জায়গাটা আটকে ছিলেন নাকি একটু নিজেকে আরেক লেভেল উপরে নিয়ে গেছেন, কোনটা? অবশ্যই আপনাকে নিচে গিয়ে নেক্সট লেভেলে নিয়ে গেছেন। তেমনি আমি আপনাদেরকে যা যা শেখাই দেবো আমরা এখানে কোর্সে, আপনারা এগুলো শিখে মার্কেট প্লেস থেকে আপনি যে কোনো একটা লেগে মার্কেট প্লেসে সার্চ করুন। আমি আপনাদেরকে বললাম একদম গ্যারান্টেড বললাম যে এখান থেকে যতগুলো টপিক আছে এগুলো লিখে লিখে যদি মার্কেট প্লেসে সার্চ করেন দেখবেন যে আপনি প্রত্যেকটারই কাজ আছে। ধরেন আমি আপনাদের দেখাই দিচ্ছি, ধরেন ফাইবারে গেলাম, ধরেন আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করতেছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করতেছি, দেখেন মানুষজন $150, $90, $150, $125, মানে কার সার্ভিস কত থেকে শুরু হচ্ছে। এ দেখেন $245 থেকে সে শুরু করতেছে। দেখেন এই রেসিপটা দেখেন, সে করতেছে $150 থেকে শুরু করতেছে, কিন্তু মানে তার দেখেন অনেকগুলো প্যাকেজ আছে, 150, 695, 995। তার মানে কি সে হচ্ছে আপনার মানে বেসিকটা 150 কিন্তু তার প্রিমিয়াম প্যাকেজ কিন্তু 995 পর্যন্ত আছে। মজার বিষয় সে একটা জায়গার মধ্যে কিন্তু আটকে নেয়, মানে সে কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে। তারপর আরেকটা ব্যক্তিরে দেখি, তারটা একটু দেখি আমরা। মানে সে কাজ নেওয়ার জন্য এখানে ইয়ে করে দিছে নাকি? না, এটা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আপনারা দোকানে যান না, দোকানে গেলে কি করেন যে ধরেন আপনার একটা প্যাকেজ আছে, আপনি ধরেন যে আপনি একটা শ্যাম্পু কিনতেছেন, শ্যাম্পু কিনলে হচ্ছে আপনার এত টাকা, মানে ধরেন আপনার $10 খরচ পড়বে। আপনি যদি শ্যাম্পুর সাথে কন্ডিশনার কিনেন তাহলে আপনার যেখানে $20 খরচ হওয়ার কথা সেখানে আপনার $15 খরচ হবে। এই ধরনের একটা প্যাকেজ আর কি, যে আপনি ধরেন এই যে বেসিক প্যাকেজে কি করতেছে সে মানে একটা 1 পেজ একটা ওয়েবসাইট বানাই দিবে। আর হচ্ছে যদি আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজটা নেন তাহলে কি হবে 5 পেজের একটা প্যাকেজ মানে ওয়েবসাইট বানিয়ে দিবেন, এবং 5 পেজের সাথে সে আরও কিছু আপনি সার্ভিস প্রোভাইড করবেন। প্রিমিয়াম প্যাকেজে গেলে কি হবে যে আপনি 10 পেজের একটা ফুল একটা ওয়েবসাইট বানিয়ে দিবেন, তার সাথে আপনি আরও বাড়তি কিছু ফিচার অ্যাড করে দেবেন। এটাই তো, ঠিক আছে। তো এই ধরনের এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করলাম, এবার ধরেন আমি ল্যান্ডিং পেজে যাই, ল্যান্ডিং পেজ লিখে সার্চ করি, দেখেন এই যে ল্যান্ডিং পেজ দেখেন $60, $50, $150, $25, $175, মোটামুটি অনেক ধরনের সার্ভিস মানুষজন বিভিন্নভাবে দিতেছে, মানে যে যেমন করে নেয়। ঠিক আছে, দেখেন একটু নিচে আসি, ঠিক আছে, মানে যে যেটা সার্ভিস দিতে মন চায় সে কিন্তু দিতেছে। দেখেন আমি পেজটাতে গেলাম, এটা আমাদের এজেন্সি অ্যাকাউন্ট, একটা ওয়ান অফ এজেন্সি অ্যাকাউন্ট আওয়ার।
এই দেখেন এটা হচ্ছে মানে এখানে কি করতেছে তার প্যাকেজটা হচ্ছে এরকম যে $20 একটা প্যাকেজ দিচ্ছি আমরা, তারপর হচ্ছে $50 একটা প্যাকেজ দিচ্ছি, তারপর আমরা $70 একটা প্যাকেজ দিচ্ছি। তারপর যদি আমরা একটু বাইরে আসি, কারণ আরেকটা ল্যান্ডিং পেজে ঢুকলাম, এটা আমাদের এজেন্সি একটা অ্যাকাউন্টের একটা অংশ। তারপর এটাও একই ধরনের একটা প্যাকেজ। কি করতেছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, কুইজ পেজ বা ল্যান্ডিং পেজ, কুইজ পেজে একই জিনিস, ল্যান্ডিং পেজে একই জিনিস। তো এটাই যে যেমন করে সার্ভিস দেন, ঠিক আছে। আপনি মোটামুটি এখানে যে টপিকগুলো আমি দিছি এই টপিকের সবগুলো আপনি সার্চ করে দেখেন, এই যে জব পোর্টাল বা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স লেগে সার্চ করেন, দেখবেন এই রিলেটেড আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সার্ভিস দিতে পারবেন। এই যে ধরেন ই কমার্সটা আর ই কমার্স একই জিনিস, খালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে যখন আপনি মানে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন তখন সেটাকে ই কমার্স বলা হয়। ই কমার্স মূলত একটা প্লাগইন, কিন্তু যখন ই কমার্স ওয়েবসাইট বানানো হয় তখন সেটাকে মানুষ ই কমার্স বলে সম্বোধন করে। এই যে দেখেন মানুষ বিভিন্ন ধরনের সলিউশন দিচ্ছে, মানে এই $5 এটা কিন্তু পুরো ওয়েবসাইটের সলিউশন, এটা হচ্ছে জাস্ট একটা কোন একটা অংশের একটা সার্ভিস, দেখেন $20, $100, $50, $1500, ঠিক আছে। দেখছেন মানুষ বিভিন্ন ধরনের সার্ভিস দিতেছে, $2500 পর্যন্ত মানুষ সার্ভিস দেয়। সো আপনি যেই কাজটাই শিখেন কোনোটা বৃথা যাবে না, সবগুলো থেকে আপনি একটা ইনকাম সোর্স বের করে নিতে হবে। জাস্ট একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে সময় দিতে হবে, সময় দিলে ইনশাআল্লাহ এটা একটা আউটকাম পাবেন। এতে কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, আমার রেজিস্ট্রেশনের ব্যাপারে কথা বলছিলাম। আচ্ছা নামটা বলেন, রেজিস্ট্রেশনের ইস্যুটা বলেন। আচ্ছা জি বলেন, রেজিস্ট্রেশন করতে আমার পারতেছেন? রেজিস্ট্রেশন করা হয় নাই, তো আমি অপু বৈদ্যের রেফারেন্সে ঢুকছিলাম, তারপরে আর রেজিস্ট্রেশন ওয়েবসাইটে ঢুকে আচ্ছা এলইডিপির ওয়েবসাইট ডাউন হয়ে আছে কোনো কারণে। আচ্ছা আপনি ক্লাস করতে থাকেন, 2 দিনের মধ্যে যদি ওয়েবসাইটটা ঠিক হয়ে যায় পরবর্তীতে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করে আমাকে রেজিস্ট্রেশন আইডিটা প্রোভাইড করবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আচ্ছা শহীদুল ইসলাম ভাই আছে? ভাইয়া ডাবল আসতেছে কথা। আচ্ছা ওই যে করে নাই, সবাই একটু মিউট করে দেন, সবাই আপনাদের স্পিকারগুলো মিউট করে দেন। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবাই একটু কনসেন্ট্রেশন রাখবেন এদিকে। আচ্ছা আজকে কয় তারিখ? 12, গতকাল ছিল 11 কি বলি আজকে 30 তারিখ। আচ্ছা শহীদুল ইসলাম আছেন? শহীদুল ইসলাম আচ্ছা যদি থাকেন মানে মানে যাদের নাম বলতেছি জাস্ট আনমিউট করে আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে আবার মিউট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা কামরুন নাহার সুইটি। আচ্ছা আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা কামরুন নাহার সুইটি আছেন? নাই। রবিউল হোসেন? জি স্যার আছি। আচ্ছা তারপর মোসাম্মদ উম্মে সালমা? জি ভাইয়া প্রেজেন্ট। আচ্ছা ভাই শাহরিয়ার আমার হায়দার? ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। সাইদুল ইসলাম প্রথমে, আমি আচ্ছা আসছি ভাইয়া। আচ্ছা আপনার নাম ধরে কল করছিলাম, সমস্যা নাই। যে আমার ওই মাইক্রোফোনের সমস্যা ছিল ভাইয়া। আচ্ছা ইটস ফাইন। আচ্ছা তারপর হচ্ছে দিন মোহাম্মদ হৃদয়? শাহরিয়ার হায়দার? জান্নাতুল ফেরদাউস? জান্নাতুল ফেরদাউস আছেন? ওনাকে তো মনে ক্লাসে দেখছি। আছে ভাইয়া, নিচে কমেন্ট করলো ইয়েতে চ্যাট আচ্ছা বক্সে। ঠিক আছে। আচ্ছা নুসরাত আপু আছেন?
আচ্ছা, আবুল আল আনাস, জি ভাইয়া, প্রেজেন্ট। শিহাবউদ্দিন, মোহাম্মদ মুস্তাফা জুবায়ের, সংগ্রাম খান, মাহবুব হাসান সানি, আবু হানিফ, আব্দুল আজিজ, নাইমুর রহমান, শরীফুল ইসলাম, হৃদয়, অপু ভাই আছেন না? জি ভাই। তারপর ফয়সাল রাব্বি, জি ভাইয়া আছি। ওসমান গনি, খালিদ হাসান, জি ভাইয়া, আছি। কাউসার আহমেদ, মেহেদি হাসান নাই, আলমগীর হোসেন, আচ্ছা আলমগীর হোসেন নাই, উমর ফারুক, শিমুল চন্দ্র বর্মন আছেন? ছিল ভাই একটু আগে, এখন মেবি নাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলাম। ফারহাদ হোসেন, খোকন মিয়া, মিরাজ হোসেন, রাফসান জানি, জহির রায়হান, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, নীলুফা ইয়াসমিন, জি আছি। মনির হোসেন, খোকন মিয়া, আশরাফুল আলম আছেন? ভাইয়া ভাইয়া আশরাফুল আলম ইমন ভাইয়া ছিল, উনি একটু বেরিয়ে গেছেন এইমাত্র। উনি মনে হয় কানেকশন পাচ্ছেন না, উনি বারবার জয়েন হচ্ছে, আপনি ওনার প্রেজেন্ট দিয়ে দেন ভাইয়া। আচ্ছা, বদরুল হোসেন, হানিফ মিয়া, নাজমুল হাসান মজুমদার, জুবাইর জি রহমান, ভাইয়া আছি। আচ্ছা নাজমুল হাসান মজুমদার ভাই আছি। আচ্ছা, জুবাইর রায়হান, নিপুণ বণিক, সাইফ খান, সাইফ ভাই জি তো ভাইয়া আছেন? আছি। জি মোহাম্মদ ফোরকান আলম, মেহেদি হাসান। জি ভাইয়া আছি। মেহেদি হাসান আপনি? জি ভাই আছি। দেখেন তো আপনার নামের সাথে এই যে এগুলো সব মিলে কিনা। মেহেদি হাসান, ভাই নাম্বারটা 09। আর জিরো বাদে বাকি সবকিছু মিলে মেইল অ্যাড্রেস ঠিক আছে? মেহেদি হাসান, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আপনি গত ক্লাসে ছিলেন? জি ভাইয়া ছিলাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। আচ্ছা, এখানে অনেক মানুষজনের অ্যাটেন্ডেন্স শিটে নাম আছে কিন্তু ক্লাসে নাই। প্রথম কয়েকটা ক্লাসে এরকম হয় যে অ্যাটেন্ডেন্স শিটে বিশাল নামের লিস্ট থাকে, পরে দেখা যায় ফিল্টার হয়ে ক্লাসের মধ্যে স্টুডেন্ট কমে আসে অনেক। এটাই সমস্যা এলডিপিতে, উল্টাপাল্টা রেজিস্ট্রেশন করা হয় তো, মানে তারাও ঠিক মতো না, মানে দেখা যায় অনেক মানুষজন যারা ক্লাস করার মতো তারা চান্স পায় না, আর যারা হচ্ছে যে মনে করেন লিস্টে নাম আছে তারা ক্লাস করে না। এটা খুবই ভাইয়া আনফরচুনেট। আমারটা যদি একটু দেখতেন। আচ্ছা, আপনার নামটা কি যেন? শিমুল চন্দ্র বর্মন। আপনারটা অ্যাটেন্ডেন্স দিছি মাত্রই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি বের হয়ে গেছেন। ভাইয়া আমার অ্যাটেন্ডেন্স শিটে নাম নাই আছে এরকম কেউ আছেন ক্লাসে? অ্যাটেন্ডেন্স শিটে নাম নাই? আছে, যে আমি আছি। আচ্ছা, নামটা কি আপনার? মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাল। আপনি আপনার ফুল নেম, ঠিক আছে, ফুল নেম, জি তারপর হচ্ছে আর কি কি ইনফরমেশন লাগবে, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, জি আর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, মানে যেখান থেকে যে দেখেন 14 গ্রাম, দাউদকান্দি, লাকসাম, এরকম যেটা আছে সেটা দিবেন। ওকে, আচ্ছা, মেসেজ ভাইয়া মেসেজের এই যে চ্যাট বক্সে লিখে দিন। জি বলেন। ভাইয়া আমার তো সরি জি কি বলে, মৃদুল সরকার না? বলেন বলেন, কি কোশ্চেন করছেন বলেন। হ্যালো। জি ভাইয়া, ভাইয়া আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হইতেছে। ভাইয়া আমার তো অ্যাটেন্ডেন্স শিটে নাম নেই। অপু বিদ্যা ভাই বলতেছেন? না, মৃদুল সরকার। আচ্ছা হ্যাঁ, আপনাকে মানে যাদের যাদের নাম নাই সেটাই তো বললাম। অ্যাটেন্ডেন্স শিটে যাদের নাম এখনো ওঠানো হয় নাই, আপনারা আপনাদের ফুল নেম, যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আর হচ্ছে আপনার যে জেলা, ওইটা দিবেন, তাহলেই হবে। চ্যাট বক্সে সবকিছু লিখে দিন।
আচ্ছা, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসটা ঠিক দুপুর থেকে শুরু করব। ওকে? হ্যালো ভাইয়া, ভাইয়া, আমার একটা ছিল? কোশ্চেন ছিল। জি, বলেন। ওই যে আমার কিছুদিন আগে ওই যে